তাহলে লাস্ট দিন আমরা ফ্লাওয়ারের স্ট্রাকচার আমরা পড়েছিলাম, তাই তো? যেখানে আমরা ফ্লাওয়ারের পেটাল, সেপাল এগুলো আমরা পড়েছিলাম। স্ট্রাকচার অফ ফ্লাওয়ার। আর আমরা আলোচনা করেছিলাম ফ্লাওয়ারের মেল পার্ট, মানে স্টেমেন, যার মধ্যে পোলেন গ্রেন তৈরি হয়, পোলেন গ্রেনের স্ট্রাকচার, যার মধ্যে এইটা হচ্ছে পোলেন গ্রেনের স্ট্রাকচার, যার ভিতরে থাকে মেল গ্যামেট। আর এটা ছিল হচ্ছে অ্যান্থারের স্ট্রাকচার, অ্যান্থার। আর এটা হচ্ছে পোলেন গ্রেনের স্ট্রাকচার, যার মধ্যে থাকে হচ্ছে মেল গ্যামেট। আর আমরা কি করেছিলাম? ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট যেটা হচ্ছে তোমার ছিল কি, যার মাথাটাকে বলে স্টিগমা, স্টিগমার উপরে এই যে পোলেন গ্রেন এসে পড়বে, পোলেন গ্রেন এসে এখানে পড়বে। তারপরে ছিল একটা স্টাইল, যার ভিতর দিয়ে পোলেন টিউব তৈরি হবে। তারপরে ছিল ওভারি। ওভারির ভিতরে একটা ওয়াল থাকে যেটাকে বলে প্লাসেন্টা। প্লাসেন্টার থেকে একটা এরকম ছোট্ট ডান্টি বেরোয় যেটাকে বলে ফিউনিকল। ফিউনিকলের সাথে লেগে থাকে এরকম একটা স্ট্রাকচার, যার ওয়াল গুলোকে বলে ইনটেগুমেন্ট। আর যে জাংশনটাতে লেগে থাকে ওই জাংশনটার নাম হচ্ছে হাইলাম। আর এই ইন্টেগুমেন্টের এই যে ছোট্ট যে স্পেসটা আছে, এই স্পেসটাকে বলে মাইক্রোপাইল। এর ভিতরে আছে হচ্ছে আমাদের কি বলতো, এমব্রায়ো স্যাক, যার মধ্যে আছে দুটো নিউক্লিয়াস। একটা হচ্ছে ফিমেল গ্যামেট অর এগ, আর একটা হচ্ছে সেন্ট্রাল নিউক্লিয়াস অর পোলার পোলার নিউক্লিয়াস। এই ভিতরের এই বাদ বাকি পার্টটা, এই যে ইন্টেগুমেন্ট, হাইলাম, ফিউনিকল, মাইক্রোপাইল, এই গোটাটাকে বলে হচ্ছে ওভিউল। এই গোটাটাকে বলে হচ্ছে ওভিউল। সবগুলো না না, তো আমি তো এগুলো বলেছি এক্সট্রা। যেমন ইনটেগুমেন্ট আমি এক্সট্রা বলেছি, হাইলাম আমি এক্সট্রা বলেছি, ফিউনিকল এক্সট্রা বলেছি, মাইক্রোপাইল এক্সট্রা বলেছি। এগুলো বেশিরভাগই এক্সট্রা বলেছি। যেটা দেবিকা, তুমি কিন্তু আগে থেকে কোনোদিনও লেট হয়নি। না, আগের দিন কেমিস্ট্রি ছিল ওটা, এরকম করে 12 মিনিট 15 মিনিট লেট। ফিমেল গ্যামেটটা হচ্ছে মেন মনে রাখতে হবে, ওভিউলের মধ্যে থাকে হচ্ছে ফিমেল গ্যামেট, এটা মনে রাখতে হবে। কিন্তু তোমাদের 1 বছর সেন্ট্রাল নিউক্লিয়াস মানে ডাবল ফার্টিলাইজেশন এসেছিল, তো তাই সেন্ট্রাল নিউক্লিয়াসটাও মনে রেখো। আর এইদিকে হচ্ছে ওভারি মনে রাখতে হবে, এইদিকে হচ্ছে স্টিগমা মনে রাখতে হবে, স্টাইল মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। ইনটেগুমেন্ট, হাইলাম, ফিউনিকল, মাইক্রোপাইল এগুলো আমি এক্সট্রা বলেছিলাম, এগুলো জাস্ট মাথায় রেখো। কারণ আমি যখন ফ্রুট ফর্মেশন পড়াবো তখন এগুলো একটু কাজে লাগবে, ফ্রুট যখন তৈরি হচ্ছে ওভার। তো আমি বলে দিচ্ছি, আবার বলে দেবো। তাহলে আমরা দেখেছি যে ফ্লাওয়ারের মেল পার্ট, ফ্লাওয়ারের মেল পার্ট হচ্ছে স্ট্যামেন, আর ফ্লাওয়ারের ফিমেল পার্ট হচ্ছে কার্পেল। ফ্লাওয়ারের এই যে মেল মেল পার্ট হচ্ছে হয়ে গেল তোমার স্ট্যামেন, আর ফিমেল পার্ট হয়ে গেল কার্পেল। মেল পার্টের ডিটেল স্ট্রাকচার আগের দিন হয়ে গেছে, ফিমেল পার্টের ডিটেল স্ট্রাকচারও আগের দিন হয়ে গেছে। আমরা এর আগের দিনও এই জিনিসগুলো আলোচনা করেছি, যে মেল পার্ট হচ্ছে ওইদিকে স্টেমেন, এইদিকে কার্পেল। আর বাদ বাকি অ্যাক্সেসরি পার্ট গুলো আমরা এখানে আলোচনা করেছি, ওদের ফাংশনও আলোচনা করেছি। আর এইখানে হচ্ছে বোরলস গুলোর নামগুলো মাথায় রেখো। সবগুলো সেপাল কে বলে ক্যালিক্স, সবগুলো পেটাল কে বলে কোরোলা, সবগুলো স্ট্যামেন কে বলে অ্যান্ড্রোসিয়াম, সবগুলো কার্পেল কে বলে গাইনোসিয়াম। এর মধ্যে অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়ামই হচ্ছে অ্যাকচুয়াল রিপ্রোডাক্টিভ পার্ট, যার মধ্যে গ্যামেট তৈরি হয়। আর বাদবাকি হচ্ছে অ্যাক্সেসরি পার্ট, যারা রিপ্রোডাকশনে ডাইরেক্টলি টেক পার্ট করে না, মানে গ্যামেট তৈরি করে না বাট রিপ্রোডাকশনে হেল্প করে। হ্যাঁ, এগুলো তো আমাদের হয়ে গেছে। যেমন সেপাল কিভাবে হেল্প করে আগের দিন বলেছি। সেপাল হচ্ছে বার্ড স্টেজে ফ্লাওয়ারকে প্রোটেক্ট করে, প্লাস ফটোসিনথেসিসও করতে পারে এই যে সেপাল। পেটাল কি করে? ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করে, তাই কি না, যাতে পলিনেশন করতে পারে। এগুলো আমাদের হয়ে গেছে। তাহলে এবার আমরা চলে আসি যে ফ্লাওয়ারের দুটো পার্ট হয়, একটা মেল পার্ট একটা ফিমেল পার্ট। মেল পার্টটাকে বলে হচ্ছে স্টেমেন, ফিমেল পার্টটাকে বলে কার্পেল। যদি কোনো ফ্লাওয়ারের মধ্যে এই দুটোর মধ্যে যদি একটা থাকে, এই যে এখান থেকে মার্ক করো, the flower which contains only one sex organ, either stamen or carpel, তাহলে বলে হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এক্সাম্পল হচ্ছে পাপায়া, ওয়াটারমেলন, এগুলো এত অব্দি ব্র্যাকেট করবে। ওদের মধ্যে আইদার স্টেমেন আছে, মনে করো কোনো ফুলের মধ্যে আইদার মেল পার্টটা আছে, হ্যাঁ, তাহলে ওটা হয়ে গেল মেল ফ্লাওয়ার। আর অন্য গাছে, অন্য ফ্লাওয়ারে
ওই পাপায়ার অন্য গাছের অন্য ফ্লাওয়ারে মনে করো ফিমেল ফ্লাওয়ার মানে কার্পেল আছে, তাহলে ওটা হয়ে গেলো ফিমেল প্ল্যান্ট বা ফিমেল ফ্লাওয়ার, বুঝলা? আর যদি কোনো ফ্লাওয়ারের মধ্যে মেল পার্ট মানে স্ট্যামেন আর ফিমেল পার্ট মানে কার্পেল যদি দুটোই থাকে, স্ট্যামেন অ্যাজ ওয়েল অ্যাজ কার্পেল, তাহলে বলে হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এক্সাম্পল হিবিস্কাস, মাস্টার্ড, এগুলো হচ্ছে তোমার বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে রাখো। আচ্ছা, এবার চলে আসো পলিনেশন। এই যে এর আগের দিন যে আমরা পড়েছি যে স্ট্যামেনের মধ্যে, স্ট্যামেনের এই যে অ্যান্থারের মধ্যে কি তৈরি হয় বলো, স্ট্যামেনের অ্যান্থারের মধ্যে কি তৈরি হয়? পোলেন গ্রেন। আর এই কার্পেল, এই যে কার্পেলের মাথাটাকে কি বলে বলো, কার্পেলের মাথাটাকে কি বলে বলো? স্টিগমা। তাহলে অ্যান্থার থেকে পোলেন গ্রেন ট্রান্সফার হয়ে স্টিগমার উপরে গিয়ে পড়াটাকেই বলে হচ্ছে পলিনেশন, বুঝলা? যে the transfer of pollen grain from the anther of stamen to the stigma of carpel is called pollination. কিন্তু স্যার, ব্যাপারটা হচ্ছে যে যদি আম গাছের পোলেন গ্রেন কাঁঠাল গাছের স্টিগমাতে পড়ে তাহলে কি হবে? কিছুই হবে না কিন্তু। তাহলে এখানে একটা জিনিস অ্যাড করা উচিত, stamen to the stigma of a carpel in a same species, in a same species, এটা একটু অ্যাড করা উচিত। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে, তাহলে এটা পলিনেশনের ফুল ডেফিনেশন হলো। তাহলে এবার আমরা একটা জিনিস দেখি, ভালো করে শুনবা এবার। মনে করো এটা একটা গাছ, এটা একটা ফ্লাওয়ার, আমি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার দিয়ে বোঝাচ্ছি। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে এর মধ্যে স্ট্যামেনও থাকবে, মানে অ্যান্থার যার মধ্যে পোলেন গ্রেন তৈরি হয়, আবার কার্পেলও থাকবে, এই যে স্টিগমা, স্টাইল, ওভারি, স্ট্যামেনও থাকবে মেল পার্ট, আবার কার্পেলও থাকবে মানে ফিমেল পার্ট। আঁকালাম। এইবার যদি এই অ্যান্থার থেকে পোলেন গ্রেন বের হয়ে যদি এই সেম ফ্লাওয়ারের স্টিগমাতেই যদি পড়ে, বুঝলা? অথবা মানে একটা ফ্লাওয়ারের পোলেন গ্রেন অ্যান্থার থেকে বের হয়ে ওই গাছেরই অন্য ফ্লাওয়ারের স্টিগমাতে গিয়ে যদি পড়ে, তাহলে এটাকে বলে সেলফ পলিনেশন। তাহলে এটাকে বলে হচ্ছে সেলফ পলিনেশন। ঠিক আছে, মোট কথা গাছটা পাল্টানো যাবে না, গাছ একই হতে হবে, একই গাছের মধ্যে পলিনেশন, তাহলে বলে সেলফ পলিনেশন। ঠিক আছে, এবার তাহলে আমি কি বললাম, ট্রান্সফার অফ পোলেন গ্রেন উইদিন দ্য সেম প্ল্যান্ট, এটা সেলফ পলিনেশন। আমি বলে দিই এখানে, সেলফ পলিনেশন বইতেও লেখা আছে যে ট্রান্সফার, ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম দা anther to the stigma of a same flower, same flower or different flower, uh, different flower of same plant, সেম প্ল্যান্ট, তাহলে এটাকে বলে সেলফ পলিনেশন। মোট কথা গাছটা আলাদা হওয়া যাবে না, সেম প্ল্যান্টের মধ্যে হতে হবে, সেটা আইদার একই ফুলের মধ্যে হোক বা আলাদা ফুলের মধ্যে হোক। যদি একই ফুলের মধ্যে হয় তাহলে এটাকে বলে অটোগ্যামি, যা মানে আর নেই এটা, আর মনেও রাখতে হবে না, এমনি বলছি অটোগ্যামি। কিন্তু যদি একই গাছের আলাদা ফ্লাওয়ারের মধ্যে হয় তাহলে বলে গেইটেনোগ্যামি, তাহলে বলে গেইটেনোগ্যামি। হুম। তো মনে করো আমি বললাম এটা হচ্ছে ম্যাঙ্গো গাছ, এটা ম্যাঙ্গো গাছ, এবার ম্যাঙ্গো গাছ নাম্বার 1। এবার আমি আরেকটা ম্যাঙ্গো গাছ আঁকাচ্ছি, ম্যাঙ্গো গাছ নাম্বার 2 হবে, এটা অন্য ম্যাঙ্গো গাছ, এরও স্ট্যামেন আছে মানে মেল পার্ট, আবার কার্পেলও আছে মানে ফিমেল পার্ট। এইবার এইটা বললাম ম্যাঙ্গো প্ল্যান্ট নাম্বার, অন্য ম্যাঙ্গো প্ল্যান্ট, এটা ম্যাঙ্গো নাম্বার 2, ম্যাঙ্গো প্ল্যান্ট নাম্বার 2।
এবার যদি এমন হয় যে ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম দ্য অ্যান্থার অফ দ্য স্টেমেন টু দ্য স্টিগমা অফ ডিফারেন্ট ফ্লাওয়ার অফ ডিফারেন্ট প্ল্যান্ট, বুঝলা? যদি পলিনেশন পলিনেশন অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যান্ট, যদি প্ল্যান্টটাই আলাদা হয়, ডিফারেন্ট প্ল্যান্ট, কিন্তু কি একই স্পিসিস হতে হবে না আলাদা স্পিসিস হতে হবে বলুন? একই স্পিসিস হতে হবে, ডিফারেন্ট প্ল্যান্ট অফ সেম স্পিসিস, সেম স্পিসিস, তাহলে ওটাকে বলবো হচ্ছে ক্রস পলিনেশন। তাহলে এটাকে বলবো হচ্ছে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশনের আরো নাম আমি বলে দিচ্ছি, জেনোগ্যামি, জেনোগ্যামি, তারপরে হচ্ছে অ্যালোগ্যামি, এগুলো সবই ক্রস পলিনেশনের আলাদা আলাদা নাম। ক্রস পলিনেশন শুধু মনে রেখো তাহলেই হবে। স্যার এখানে ডিফারেন্ট গাছ হ্যান্ডেল করছে মানে স্পিসিস না, একই স্পিসিসের দুটো আলাদা গাছ, বুঝলা? এমন না যে ম্যাঙ্গো আর কাঁঠাল হবে না, ম্যাঙ্গো কিন্তু একটা ম্যাঙ্গোর পোলেন গ্রেন আর একটা ম্যাঙ্গোর অন্য ম্যাঙ্গো গাছের ফ্লাওয়ারের মধ্যে পড়লো, তাহলে হচ্ছে এটা হবে ক্রস পলিনেশন। কিন্তু আমি এটা কোন ফ্লাওয়ার দিয়ে বুঝালাম? আমি এগুলো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার দিয়ে বুঝালাম না বাইসেক্সুয়াল ফ্লাওয়ার দিয়ে বুঝলাম? তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে তুমি সেলফ পলিনেশনও হতে পারে, আবার ক্রস পলিনেশনও হতে পারে, ওটা কোনো ম্যাটার না, দুটাই হতে পারে। কিন্তু যদি আমার এমন হয় যে একটা গাছে, মনে করো পামকিন বা পাপায়া, ধরে নাও এটা পাপায়া গাছ, একটা পাপায়া গাছে শুধু মেল ফ্লাওয়ার হয় মানে শুধু স্ট্যামেন আছে, আর একটা পাপায়া গাছে শুধু ফিমেল ফ্লাওয়ার হয় মানে শুধু কার্পেল আছে, তাহলে তো ওকে মানে কি বলবো, কম্পালসারিলি ওকে কি করতে হচ্ছে, ক্রস পলিনেশনই করতে হচ্ছে, মানে ডিফারেন্ট গাছের মধ্যে হয়ে যাচ্ছে, ডিফারেন্ট গাছের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে বেশিরভাগ ক্রস পলিনেশনই হয়, হয় হয় হ্যাঁ, একটা গাছে মেল ফ্লাওয়ারও হয় আবার একটা গাছে ফিমেল ফ্লাওয়ারও হয়, ওরকম আছে কিন্তু তোমাদের এই ক্লাসে নেই, বুঝলা? তো ওদের গেইটেনোগেমি, এই যে একই গাছের মধ্যে কিন্তু আলাদা আলাদা ফুল, মানে কি বললাম ওটা, ওটা কি বললাম, এই যে গেইটেনোগেমি বলে, হ্যাঁ। কিন্তু এগুলা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট এখন খালি মনে রাখো যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে ক্রস পলিনেশনই তোমরা মনে রাখো। হুম, তাহলে এটা হয়ে গেল তোমার হচ্ছে পলিনেশন আর ওদের টাইপস, পলিনেশন আর ওদের টাইপস। এই তাহলে পলিনেশনের এবার স্যার পলিনেশনের পোলেন গ্রেন গুলো কারা নিয়ে যাবে? পলিনেশনের পোলেন গ্রেন গুলো নিয়ে যায় হচ্ছে পলিনেশনের এজেন্টস, ওদেরকে বলে এজেন্টস অফ পলিনেশন। এখান থেকে একটা ব্র্যাকেট করো যে পলিনেশন ইজ ডান বাই ইনসেক্ট, ইনসেক্ট যেমন বিটল, বাটারফ্লাই, বার্ড, উইন্ড, ওয়াটার, অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে ওয়াটার পোলেন গ্রেন গুলোকে ক্যারি করে নিয়ে যাবে এখান থেকে এত অব্দি। হাতিও পলিনেশন করে, হাতি, এলিফ্যান্ট। র্যাফলেশিয়া ফ্লাওয়ার, জানো সব থেকে বড় যে ফ্লাওয়ার পৃথিবীর, র্যাফলেশিয়া, হ্যাঁ বলছি, র্যাফলেশিয়া যে ফ্লাওয়ার হয়, এই যে দেখো র্যাফলেশিয়া যে ফ্লাওয়ার হয়, এই র্যাফলেশিয়া ফ্লাওয়ারের তোমার হচ্ছে এই ফ্লাওয়ার গুলোর হচ্ছে তোমার সাইজ দেখেছো কত বড় বড়? এই যে র্যাফলেশিয়া ফ্লাওয়ারের দেখো সাইজ কত বড় বড় হয়। তো এই ফ্লাওয়ারের পোলেন গ্রেন এত ভারী হয় যে উইন্ড, ইনসেক্ট এগুলোকে ক্যারি করতে পারে না। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন হাতি যায়, হাতি যখন এই ফ্লাওয়ারের উপরে যখন পা রাখে তখন পোলেন গ্রেন গুলো ওর পায়ে আটকে যায়, অনেক অনেক পোলেন গ্রেন আটকে যায়। এবার তারপরে যখন হাতিটা চলতে চলতে আর একটা র্যাফলেশিয়া ফ্লাওয়ারের মধ্যে ধরো পা ফেললো, তখন ওই কিছু পোলেন গ্রেন ঝরে গিয়ে
ওই ফ্লাওয়ারের মধ্যে পড়ে তখন পরিবেশটা হাতি ব্যবহার মানে লার্জ অ্যানিমাল আর কি, বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ, র্যাফলেশিয়া ফ্লাওয়ার পোলেন গ্রেন। র্যাফলেশিয়া ফ্লাওয়ারের পোলেন গ্রেন অনেক বড় সাইজের হয়, দাঁড়াও দেখি। এই যে এখানে মনে হয় আচ্ছা, এই যে ভিতরে আছে, এই ভিতরে দাঁড়াও দেখি। এই যে এইরকম বড় বড় পোলেন গ্রেন হয়, বড় বড় সাইজের পোলেন গ্রেন ওর মধ্যে হয়। এই এত বড় বড় পোলেন গ্রেন তোমার ক্যারি করতে পারে না ইনসেক্ট। এখানেও আছে কিছু ভিতরের দিকে যে পোলেন গ্রেন গুলো, ঠিক আছে। আবার আরো অনেক হয়, ব্যাট পলিনেটেড ফ্লাওয়ার, ব্যাট ব্যাট পলিনেটেড ফ্লাওয়ার, বাদুড় করে। এই যে দেখো, ব্যাটও পলিনেশনে হেল্প করে, বুঝতে পারছো? এই যে দেখো, এই যে দেখো ব্যাট কিভাবে ফুলের নেকটার খাচ্ছে, তখন পলিনেশন করছে। এইরকম ব্যাটও পলিনেশনে হেল্প করে, অ্যান্ট করে, আরো অনেক, মাংকি করে, হিউম্যানও পলিনেশনে হেল্প করে, আর্টিফিশিয়ালি পলিনেশন করে। হ্যাঁ, তো যাই হোক, এজেন্টস অফ পলিনেশন তোমাদেরকে এগুলো জানতে হবে হায়ার ক্লাসে যদি বায়োলজি নাও। যেমন উইন্ড পলিনেটেড ফ্লাওয়ারের পোলেন গ্রেন গুলোকে অনেক হালকা হতে হবে, স্পাইকি হতে হবে যাতে স্টিগমাতে গিয়ে আটকে যায়। তারপরে হচ্ছে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের পোলেন গ্রেনস গুলোকে স্টিকি হতে হবে যাতে ইনসেক্টের গায়ে লেগে যায়। এরকম অনেক ফিচার্স আছে। তো সেলফ পলিনেশনের ডেফিনেশন এই যে এখান থেকে এত অবধি, এখানে মাথায় রাখবা সেম ফ্লাওয়ার অর অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট, তাহলে হচ্ছে সেলফ পলিনেশন। আর ক্রস পলিনেশন হচ্ছে কি গুলো হয়ে গেল তোমার, যে ডিফারেন্ট ফ্লাওয়ার অফ ডিফারেন্ট প্ল্যান্ট, অ্যানাদার অফ এ ফ্লাওয়ার অফ অন one plant are transferred to the stigma of a flower on another similar plant is called cross pollination। ঠিক আছে, এবার ইনসেক্ট কিভাবে পলিনেশনে হেল্প করে। ইনসেক্ট যখন, হ্যাঁ, ইনসেক্ট কিভাবে পলিনেশনে হেল্প করে, শুধু ইনসেক্টেরটাই আছে। যে ইনসেক্ট যখন নেকটার কালেক্ট করার জন্য ফ্লাওয়ার থেকে ফ্লাওয়ারে যায়, নেকটার কি একটা সুইট জুস ফ্লাওয়ার থেকে বের হয়, তো ওটা একদম ভিতরে থাকে, তো ইনসেক্টকে একদম ভিতরে ঢুকতে হয়। তো ইনসেক্টের গায়ে ওই পোলেন গ্রেন গুলো লেগে যায়, তাই না? পোলেন গ্রেন গুলো ইনসেক্টের গায়ে লেগে লেগে যাচ্ছে। এবার ওই ইনসেক্টটা যখন অন্য ফ্লাওয়ারে নেকটার কালেক্ট করতে যাবে, অন্য ফ্লাওয়ারে যখন নেকটার কালেক্ট করতে যাবে, তখন ও ওই ওর ওই মানে বডি মুভমেন্টের জন্য কিছু পোলেন গ্রেন শেডিং হবে, কিছু পোলেন গ্রেন মানে ওর বডি থেকে ছুটে ওই ওই ফুলের স্টিগমাতে পড়ে যাবে। বুঝতে পারলো তো এটা? তাহলে এটা হয়ে গেল তোমার ইনসেক্ট কিভাবে পলিনেশনে হেল্প করে। এখান থেকে এত অব্দি হচ্ছে তোমার ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার। ইনসেক্ট উইন্ডও হেল্প করে, উইন্ড অলসো ক্যারিজ pollen grain from one flower to another flower and help in cross pollination। হুম, বড় হলে পড়বা যে স্যার কোনটার অ্যাডভান্টেজ বেশি, সেলফ পলিনেশনের অ্যাডভান্টেজ বেশি না ক্রস পলিনেশনের অ্যাডভান্টেজ বেশি? ডিসঅ্যাডভান্টেজও আছে। সেলফ পলিনেশনের অ্যাডভান্টেজ আছে যে ওখানে একই ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে জন্য ওই গাছের থেকে যে নতুন গাছ হবে সেও এক্সাক্ট ওই আগের গাছের মতনই হবে, তার মানে আগের গাছের যে ভালো ভালো ফিচার্স গুলো ওগুলো থেকে যাবে, খারাপ গুলো থেকে যাবে। এটা ডিসঅ্যাডভান্টেজ। আর কি বলতো, সেলফ পলিনেশন হতে 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 না একটা ঘটনা ঘটে যেটাকে বলে ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং ডিপ্রেশন মানে অনেক জিন হারিয়ে যায়, অনেক জিন হারিয়ে যায়, সেই জন্য গাছের কোয়ালিটিও ধীরে ধীরে কমে যায়। ক্রস পলিনেশন না, সেলফ পলিনেশন সেলফ পলিনেশন কি জিনিস হবে অনেক দিন হারিয়ে যায়, বা অনেক সময় হয় কি যে আহ, যে কিছু কিছু ডিজিজ যেগুলো লুকিয়ে আছে ওগুলো এক্সপ্রেস হয়ে যায়, জেনেটিক ডিসঅর্ডার ওগুলো এক্সপ্রেস হয়ে যায়। ওটা হচ্ছে সেলফ পলিনেশনের ডিসঅ্যাডভান্টেজ। আর ক্রস পলিনেশনের অ্যাডভান্টেজ কি, যে ওখানে ভেরিয়েশন হয়, দুটো আলাদা গাছের মধ্যে হচ্ছে, নতুন গাছটা একটু অন্যরকম হবে, তাই কি না? তাহলে দেখা গেল যে নতুন এনভায়রনমেন্টে নতুন গাছগুলো বেঁচে থাকছে, পুরোনো গাছগুলো মরে গেল, এগুলো।
কিন্তু ক্রস পলিনেশনের আবার কি ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে এজেন্ট লাগবে, ইনসেক্ট বা উইন্ড এরকম এজেন্টের হেল্প লাগবে, অনেক বেশি পোলেন গ্রেন বানাতে হয়, কারণ পোলেন গ্রেন গুলো উড়ে উড়ে গিয়ে যে ফুলেই পড়বে তার কি গ্যারেন্টি, পাতা পাথর মাটিতেও তো পড়ে যেতে পারে, তো ওদেরকে অনেক বেশি পোলেন গ্রেন বানাতে হয়, এগুলো ক্রস পলিনেশনের ডিসঅ্যাডভান্টেজ। বাট কোনটা বেশি একসেপ্টেড, মানে কোনটা বেশি সুইটেবল, ক্রস পলিনেশনই সুইটেবল। তো এবার চলে আসি হচ্ছে ফার্টিলাইজেশন, কিভাবে ফার্টিলাইজেশন হচ্ছে। এবার ফার্টিলাইজেশনের জন্য বইতে যেটা আছে তো ভালো, ঠিকই আছে বইতে তো এইটুকুনি আছে, কিন্তু আমি যেটা বুঝাবো সে একদম ইয়ের থেকে বুঝাবো। আমি যেভাবে কার্পেলের স্ট্রাকচার দিয়ে বুঝিয়েছি ওইভাবে বোঝাবো। একটা কার্পেলের মাথাটাকে বলে স্টিগমা, স্টিগমা, তারপরে স্টিগমার সাথে ওভারিকে কানেক্ট করেছে স্টাইল, ওভারিটা হচ্ছে একটা সোয়ালোইন স্ট্রাকচার, তাই তো। আর ওভারির মধ্যে আছে একটা ওয়াল যেটাকে বলে প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে এরকম করে একটা ডান্টি বেরিয়েছে যেটাকে বলে ফিউনিকল, এই ফিউনিকলের সাথে লেগে আছে ওভিউল, এই ফিউনিকলের সাথে লেগে আছে ওভিউল, আর ওভিউলের ভেতরে আছে এমব্রায়ো স্যাক। আর আমি তোমাদের বইতে আছে এমব্রায়ো স্যাকের মধ্যে একটাই নিউক্লিয়াস আছে যেটার নাম হচ্ছে ফিমেল গ্যামেট অর ওভাম, ফিমেল গ্যামেট অর ওভাম। কিন্তু আমি আরো একটা নিউক্লিয়াস বলবো যেটার নাম হচ্ছে পোলার নিউক্লিয়াই, যে অর সেন্ট্রাল সেল অর পোলার নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াই বইতে নাই কিন্তু তাও আমি বলে দিচ্ছি কারণ এটা তোমাদের ইয়েতে এসেছিল, সারদার প্রি বোর্ডসে এসেছিল তোমাদের। না, কারণ স্কুলে পড়ায় তাই, বুঝলা। তাহলে আমরা পার্টস গুলো একবার ঝালাই করে নিই। আগের দিন যেটা পড়েছি যে এইটার নাম ছিল হচ্ছে স্টিগমা, স্টিগমা ইজ দ্য রিসেপটিভ পার্ট অফ পোলেন গ্রেন, যেখানে পোলেন গ্রেন এসে পড়বে। এইটার নাম ছিল হচ্ছে স্টাইল, এই টিউবটা যেটা স্টিগমার সাথে ওভারিকে কানেক্ট করেছে, এইটার নাম ছিল হচ্ছে ওভারি, এইটার নাম ছিল ওভারি। ওভারির ভেতরের যে ওয়ালটা এটাকে বলে প্লাসেন্টা, এটাকে বলে প্লাসেন্টা, মনে রাখো আমি আবার রিভাইজ করাচ্ছি। এবার ওভিউলটা যে ডান্টিটা দিয়ে লেগে আছে এটার নাম হচ্ছে ফিউনিকল। এত কিছু নাই, হ্যাঁ তাও বলছি শুনো, ভালো লাগবে শুনতে। এই যে জাংশনটা যেখানে ফিউনিকলটা ওভিউলের সাথে লেগে আছে এটার নাম হচ্ছে হাইলাম। তারপরে ওভিউলের যে এই যে ওয়াল গুলো যে দেখা যাচ্ছে, এই যে ওয়াল গুলো, আউটার ওয়াল আর ইনার ওয়াল, এগুলোকে বলে ইনটেগুমেন্টস, এটাকে বলে ইনটেগুমেন্টস। আর আর এইখানে যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলে হচ্ছে মাইক্রোপাইল, এই গ্যাপটাকে বলে হচ্ছে মাইক্রোপাইল। হুম, এত কিছু মনে রাখতে হবে না তোমার। এখানে হাইলাম, ফিউনিকল, মাইক্রোপাইল, ইন্টেগুমেন্ট এগুলো সব মিলে তুমি বলতে পারো ওভিউল, বা তুমি এখান থেকে ইন্টেগুমেন্টস থেকেই দাগ দিয়ে লিখে দিতে পারো ওভিউল, যদিও ওভিউলের ওয়ালকে বলে ইন্টেগুমেন্টস, বুঝলা। তো এবার হবে কি যে কিছুই না, খুব সিম্পল ব্যাপার। একটা পোলেন গ্রেন এখানে আসবে, আর আমি তোমাদেরকে বলেছি যে পোলেন গ্রেনের মধ্যে টাইনি গ্যাপ থাকে, আউটার লেয়ারকে বলে এক্সাইন আর ইনার লেয়ারকে বলে ইনটাইন। তো আউটার লেয়ার, এই যে আউটার লেয়ারটার নাম ছিল কি এক্সাইন, এটাও নাই বইতে। ইনার লেয়ারটার নাম কি ছিল ইনটাইন, ইনটাইন। আর এই যে গ্যাপটা যে থাকে এই গ্যাপটার নাম হচ্ছে জার্ম পোর, গ্যাপটার নাম হচ্ছে জার্ম পোর। আর পোলেন গ্রেনের ভিতরে আছে মেল গ্যামেট, পোলেন গ্রেনের ভিতরে আছে মেল গ্যামেট। এইবার তোমরা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনে পড়েছিলা কেমোট্রপিক মুভমেন্ট, মনে পড়ছে? যে স্টিগমার মধ্যে একটা সুগারি সাবস্টেন্স থাকে, ক্যালসিয়াম বোরন ইনঅসিটল ফসফেট। হ্যাঁ, আমি লিখিয়েও দিয়েছিলাম ওই কেমিক্যালটা, সুগারি সাবস্টেন্সটার নাম। তো কি হয় যে এই পোলেন গ্রেনটার সাথে এই স্টিগমার কেমিক্যালের একটা মেসেজিং হয়,
যে কে বাবা, কে এসছো তুমি? বলেছে যে আমি তোমারই আত্মীয় এসছি, দরজা খোলো। তখন দেখলো যে এইটা দেখা গেল আম গাছের কার্পেল, দেখা গেল এটা আম গাছের কার্পেল ম্যাঙ্গো, কিন্তু পোলেন গ্রেনটা দেখা গেল কাঁঠাল গাছে, জ্যাকফ্রুট, কাঁঠাল গাছে। দুটা একই টাইমে হয়তো গরমের সময়, তাই এটা দিয়েই বুঝাচ্ছি। তখন এই কেমিক্যাল গুলো মানে মেসেজিং করে ইয়ে করে দেখলো, কোডিং নন কোডিং আনকোডিং করে দেখলো যে হেই এটা তো আমার মানে স্পিসিসের পোলেন গ্রেন না। গ্রিজ হয়ে গেল। যে মানে ফার্দার এই প্রসেসটা হলেও লাস্টে গিয়ে হবে না, লাস্টে গিয়ে অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, তো কিন্তু স্যার যদি দুটা একই স্পিসিসের হয়, মানে পোলেন গ্রেনটাও যদি ম্যাঙ্গোরই হয়, পোলেন গ্রেনটাও যদি ম্যাঙ্গোরই হয়, তখন কি হবে, দরজাটা খুলে যাবে। এবার কি হয়, দরজাটা খুলে গেলেই এই যে ইনটাইনের যে লেয়ারটা, ওটা ভিতরের দিকে এরকম করে গ্রো হতে থাকে। ইনটাইনের লেয়ারটা ভিতরের দিকে এরকম করে গ্রো হতে থাকে, এই যে এরকম করে। প্রথমে ওটা স্টিগমার মধ্যে ঢুকলো, কিছুই না, স্টিগমার এই জায়গায় যে সেল গুলো আছে, এই সেল গুলো এখান থেকে ডিজলভ হয়ে যায়। এখানে যে সেল গুলো আছে, সেল গুলো এখান থেকে ডিজলভ হয়ে যায়। তো এটা একটা কেমিক্যালের জন্য হচ্ছে। আর এটার একটা ডাইরেকশন আছে, তাহলে এটা কোন ধরনের মুভমেন্ট? কেমোট্রপিক মুভমেন্ট। ট্রপিক মুভমেন্ট কি ছিল? গ্রোথ এন্ড ডাইরেকশনাল মুভমেন্ট। এখানে গ্রোয়িং হচ্ছে প্লাস এটার একটা ডাইরেকশন আছে, তাই এটা কেমোট্রপিক মুভমেন্ট। হ্যাঁ, এই ইনটাইনটাই এখানে গ্রো করতে থাকে। তো দেখো, এই যে গ্রো যে করছে এই যে রাস্তাটা, তারপরে স্টিগমা থেকে এটা স্টাইলে ঢুকলো, ঠিক আছে, তারপরে স্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে। হ্যাঁ, এইটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে পোলেন টিউব। এইটাকে বলা হচ্ছে পোলেন টিউব। কিছুই না, খুবই সিম্পল ব্যাপার। তারপরে এই পোলেন টিউবটা ঢুকলো হচ্ছে তোমার কিসে? পোলেন টিউবটা ঢুকে গেল হচ্ছে তোমার ওভারিতে ঢুকে গেল, একটু মোটা করে দিচ্ছি। পোলেন টিউবটা ওভারিতে ঢুকে গেল। এবার ওভারিতে আসার পরে, এই যে পোলেন টিউবটা ওভারিতে আসার পরে এবার ও চেষ্টা করবে ওভিউলে ঢুকি। তাহলে এই যে মাইক্রোপাইল যে জায়গাটা বলেছি, গ্যাপটা, এই গ্যাপ দিয়ে পোলেন টিউব ওভারির মধ্যে ঢুকে যায়। এই গ্যাপটা দিয়ে পোলেন টিউব ওভারির মধ্যে ঢুকে যায়। বুঝতে পারলাম? এইবার এইখানে যে মেল গ্যামেটটা আছে, এই যে মেল গ্যামেটটা যে আছে পোলেন গ্রেনের মধ্যে, এই মেল গ্যামেটটা এই পোলেন টিউব দিয়ে ট্রাভেল করতে থাকে, পোলেন টিউব দিয়ে ট্রাভেল করতে থাকে। যদিও পোলেন টিউব গ্রোথ হওয়ার সাথে সাথেই মেল গ্যামেটটা ওর মধ্যে ঢুকে যায়, দুটো একসাথেই ট্রাভেল করে, বাট যেভাবে লেখা আছে ওইভাবেই লিখবা। কিন্তু ব্যাপার হয় কি যে সিম্পল বইতে কি লেখা আছে, এই মেল গ্যামেটটা পোলেন টিউব দিয়ে যাচ্ছে যাচ্ছে যেতে 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 ফিমেল গ্যামেট মানে ওভামের সাথে ফার্টিলাইজ করে জাইগোট বানিয়ে দিল, ঠিক? ওটা ঠিক আছে, বইতে ওইভাবে লেখা আছে, কিন্তু একটু ওই যে ডাবল ফার্টিলাইজেশন তোমাদের আছে, ওটা বলে দিই। ডাবল ফার্টিলাইজেশনে কি হয়, যে মেল গ্যামেটটা যখন পোলেন টিউবে এন্টার করে, মেল গ্যামেটটা আবার দুটা মেল গ্যামেট হয়ে যায়। মেল গ্যামেটটা ডিভাইড করে দুটা হ্যাপ্লয়েড মেল গ্যামেট হয়ে যায়, টু মেল গ্যামেট হয়ে যায়, টু মেল গ্যামেট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। এবার মেল গ্যামেট কি? হ্যাপ্লয়েড। মেল গ্যামেট হ্যাপ্লয়েড। এবার আমি এগুলোর প্লয়েডই বলে দিই। ওভাম মানে ফিমেল গ্যামেট, ওভাম মানে ফিমেল গ্যামেট। ফিমেল গ্যামেটও হচ্ছে তোমার হ্যাপ্লয়েড, কিন্তু পোলার নিউক্লিয়াস, ওর মধ্যে দুটা নিউক্লিয়াস থাকে, তাই ওটা হচ্ছে ডিপ্লয়েড, মনে রাখো। তো হয় কি যে এই মেল গ্যামেটটা, একটা মেল গ্যামেট এখান দিয়ে আসলো 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 আসছে, আস্তে 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 একটা মেল গ্যামেট ফিমেল গ্যামেটের সাথে ফিউশন হয়, একটা মেল গ্যামেট ফিমেল গ্যামেটের সাথে ফিউশন হয়, একটা মেল গ্যামেট ফিমেল গ্যামেটের সাথে ফিউশন হলো, তাহলে মেল গ্যামেট হ্যাপ্লয়েড, ফিমেল গ্যামেট হ্যাপ্লয়েড। আর আমি আগে শিখিয়েছি মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশনে কি তৈরি হয় বলো? জাইগোট। জাইগোট তৈরি হয়, যে জাইগোটটা আবার হবে ডিপ্লয়েড। এই জাইগোটটাই তৈরি হয়ে যাবে এমব্রায়োতে, মানে বেবি প্ল্যান্টে কনভার্ট হয়ে যাবে। এমব্রায়ো ডিপ্লয়েড, এমব্রায়ো ডিপ্লয়েড। সিড আমি বলছি, সিডের ফ্রুটের ফরমেশনে আমি সিড বলবো, হ্যাঁ। কিন্তু স্যার আরেকটা মেল গ্যামেটের কি হবে?
ওই মেল গ্যামেটটা আসবে 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 আস্তে আস্তে ও পোলার নিউক্লিয়াইকে ফার্টিলাইজ করে। আর একটা মেল গ্যামেট কাকে ফার্টিলাইজ করে? পোলার নিউক্লিয়াইকে ফার্টিলাইজ করে, পোলার নিউক্লিয়াইকে ফার্টিলাইজ করে। এবার মেল গ্যামেট হ্যাপ্লয়েড, কিন্তু পোলার নিউক্লিয়াই ডিপ্লয়েড। তাহলে দুটা মিলে যে সেলটা তৈরি করবে সে নিশ্চয়ই ট্রিপ্লয়েড হবে, 3n। নতুন জিনিস শিখলাম, তাই কি না? ওই ট্রিপ্লয়েড সেলটার নাম হচ্ছে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। ওই ট্রিপ্লয়েড সেলটার নাম কি? এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। না না না, আমি পরে এটা বলে দিব। এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। পরে এই এন্ডোস্পার্ম সেলটা ডিভাইড করে বানাবে হচ্ছে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্মের কি কাজ স্যার? এন্ডোস্পার্মের মধ্যে ফুড স্টোর হয়ে থাকে, ফুড স্টোর হয়ে থাকে, সিডের ভিতরে ফুড স্টোর হয়ে থাকে। স্যার কেন ফুড স্টোর হয়ে থাকবে? এই যে এমব্রায়োটা যে আছে, এই এমব্রায়োটাকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য, এমব্রায়োটাকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য। তো দুবার ফার্টিলাইজেশন হচ্ছে, একবার ফিমেল গ্যামেটের সাথে মেল গ্যামেট, আর একবার পোলার নিউক্লিয়ারের সাথে মেল গ্যামেট, হ্যাঁ কি না? প্রথম যে ফার্টিলাইজেশনটা এটাকে বলে সিংগ্যামি, এটাকে বলে সিংগ্যামি, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট। আর পরের যে ফার্টিলাইজেশন এটাকে বলে হচ্ছে ট্রিপল ফিউশন। কিনা প্ল্যান্টে হয় হ্যাঁ, যেহেতু একটা কটিলেটন হয়ে যায়, আমি বলবো, ওটা বলবো। ট্রিপল ফিউশন হয়, ট্রিপল ফিউশন কেন? কারণ এখানে এন্ডোস্পার্মটার প্লয়েডি কি, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? বলো। কি ওয়ার্ড বলতে আমরা বুঝতে পারলাম না। ওটা পরে বলবো, কটিলেটন, পটি কটিলেটন। পটি হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ফার্টিলাইজেশনটার নাম কি বললাম? ট্রিপল ফিউশন। কেন ট্রিপল ফিউশন? কারণ এন্ডোস্পার্ম যে নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে ওটার প্লয়েডিটা কি, 3n, তাই এটা হচ্ছে ট্রিপল ফিউশন। ঠিক আছে? তাই যেহেতু এখানে দুইবার ফার্টিলাইজেশন হচ্ছে, তাই এই ফেনোমেননটার নাম হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ডাবল ফার্টিলাইজেশন, দুইবার ফার্টিলাইজেশন হচ্ছে তাই। ভালো কথা। তো এবার চলে আসি যে তাহলে বইতে স্যার কি লেখা আছে, ডাবল লেখা আছে নাকি শুধু ফিমেল গ্যামেটের ফার্টিলাইজেশন লেখা আছে? শুধু ফিমেল গ্যামেটেরই লেখা আছে। খুবই ইজি লেখা আছে, পরীক্ষায় আসলো, পরীক্ষায় তোমাদের এটাই আসবে, কিন্তু আমি এটা প্রি বোর্ডস এর জন্য পড়ালাম। অনেক স্কুলে প্রি বোর্ডস এ ডাবল ফার্টিলাইজেশন থেকে কোশ্চেন দেয়। তাহলে ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন হচ্ছে কি, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মধ্যে, মানে মেল গ্যামেট যেটা পোলেন গ্রেনের মধ্যে আছে আর ফিমেল গ্যামেট যেটা ওভিউলের মধ্যে আছে, তাদের ফিউশন। এটা হ্যাপেন্স অ্যাজ ফলোজ: যখন স্টিগমার উপরে কি পোলেন গ্রেন এসে পড়বে, তখন পোলেন গ্রেনটা বার্স্ট হয়ে একটা পোলেন টিউব তৈরি করে। সেই পোলেন টিউবটা স্টাইল দিয়ে একদম চলে আসে ওভারির মধ্যে। ওভারির ভিতরে আছে ওভিউল, ওভারির মধ্যে আছে একদম কি ওভিউল। তাহলে পোলেন টিউবটা এবার ওভিউলের মধ্যে ঢুকে গেল। ওভিউলের মধ্যে কি আছে? ওভিউলের মধ্যে আছে তোমার ফিমেল গ্যামেট। তো পোলেন টিউবটা ওভিউলের মধ্যে গিয়ে বার্স্ট হয়, আর ওর মধ্যে মেল গ্যামেটটাকে ছেড়ে দেয়। আর মেল গ্যামেটটা তখন কি হয়ে যায়? মেল গ্যামেটটা কম্বাইন হয়ে যায় কার সাথে? নিউক্লিয়াস অফ ফিমেল গ্যামেট। তখনই ওটা হয়ে গেল ফার্টিলাইজড এগ, মানেই হয়ে গেল জাইগোট। এখন এই জাইগোটটা থেকেই নতুন এমব্রায়ো তৈরি হবে। খুব সহজ করে দেওয়া আছে, তোমরা পয়েন্ট করে করেও লিখতে পারো, 1 2 নাম্বার পয়েন্ট। ডাবল ফার্টিলাইজেশন যদি আসে, তখন তোমাকে এইভাবে লিখতে হবে যে ও মেল গ্যামেট পোলেন টিউব ফরমেশন অব্দি লিখলা তো, পোলেন টিউব মানে পোলেন গ্রেন এসে পড়লো, পোলেন টিউব তৈরি হলো, পোলেন টিউবটা ওভারি দিয়ে ওভিউলের মধ্যে ঢুকলো, অত অব্দি লিখলা তো। তারপরে তোমাকে লিখতে হবে যে the male gamete when travels through the pollen tube it divides into two male gamete. One male gamete fuses with the female gamete known as syngamy, which forms the zygote. Another male gamete fuses with the polar nuclei, which is known as triple fusion, which forms the endosperm nucleus in which food is stored. That's why it is called double fertilization. বুঝতে পারলাম? আমি পরে লিখিয়ে দিব, ওটা পরে লিখিয়ে দিব, ছাড়ো, পরে আমি ফাঁকা জায়গায় লিখিয়ে দিব। এবার চলে আসা হচ্ছে ফরমেশন অফ ফ্রুট অ্যান্ড সিড। ফরমেশন অফ ফ্রুট অ্যান্ড সিড, ভালো করে।
ফরমেশন অফ ফ্রুট অ্যান্ড সিড। তাহলে আমরা ফার্টিলাইজেশন যেহেতু বুঝে গেলাম, তাহলে এখন আমাদের ফরমেশন অফ ফ্রুট অ্যান্ড সিড বুঝতে কোনো অসুবিধা হবে না। খালি ঠিক করে একটু ফলো করবা। ঠিক করে ফলো করবা আগে জিনিসটা, আগে মন দিয়ে শুনবা। আগে ফ্রুটের স্ট্রাকচারটা আমি বলে দিই, ঠিক আছে? মনে করো একটা ম্যাঙ্গো, ভাবো এটা একটা ম্যাঙ্গো। এবার ম্যাঙ্গোর আমরা বাইরের দিকে চোচাটা আগে ছিঁড়ে দিই, তাই কি না? ওটাকে বলে হচ্ছে এপি কার্প। এপি অর এক্সো, এপি অর এক্সো কার্প বলে ওটাকে। তারপরে থাকে মাঝখানের একটা ফ্লেশি জায়গা যেটাকে আমরা খাই, এটাকে বলে মেসোকার্প, এটাকে বলে মেসোকার্প। তারপরে থাকে আমের আটির উপরে একটা শক্ত খোলস থাকে, ওইটাকে বলে হচ্ছে এন্ডোকার্প, ওইটাকে বলে হচ্ছে এন্ডোকার্প। তিনটাকে একসাথে বলে পেরিকার্প অর ফ্রুট ওয়াল, তিনটাকে একসাথে বলে পেরিকার্প অর ফ্রুট ওয়াল, ফ্রুট ওয়াল। হুম। স্যার এটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় ওভারি থেকে। বুঝলা জিনিসটা? যে ফিমেল গ্যামেটের যে, সরি ফিমেল মানে কার্পেলের যে ওভারি আছে, ওভারিটা এটাতে কনভার্ট হয় ফ্রুট ওয়াল। এইবার এন্ডোকার্পের ভেতরে আছে সিড। এবার সিডের, সিডের একটা আউটার কভারিং থাকে, সিডের একটা আউটার কভারিং থাকে, এটাকে বলে সিড কোট, এটাকে বলা হচ্ছে সিড কোট। ঠিক আছে? সিড কোটটা কোথা থেকে তৈরি হয়? ইনটেগুমেন্ট থেকে তৈরি হয়, ওই জন্যই আমি ইনটেগুমেন্ট বলেছিলাম। ওভিউলের ওয়ালকে বলে হচ্ছে ইনটেগুমেন্ট, ওটা থেকে তৈরি হয় সিড কোট। বুঝলা? এবার ভেতরে কি আছে? ভেতরে এমব্রায়োর জন্য ফুড স্টোর আছে, ফুড স্টোর আছে। যেখানে ফুড স্টোর আছে ওই জায়গাটাকে বলে এন্ডোস্পার্ম, ওইটাকে বলে হচ্ছে এন্ডোস্পার্ম। এবার ওটা কোথা থেকে তৈরি হয়? অলরেডি বলা হয়ে গেছে, ট্রিপল ফিউশন থেকে যেটা হয়, এই যে এখান থেকে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে, এই যে এখান থেকে হয় হচ্ছে এন্ডোস্পার্ম, যার মধ্যে কি বললাম ফুড স্টোর আছে। কার জন্য? এমব্রায়োর জন্য ফুড স্টোর আছে। হয়েছে? আর ভিতরে থাকবে হচ্ছে বেবি প্ল্যান্ট, বেবি প্ল্যান্টটা থাকবে এখানে। এবার বেবি প্ল্যান্ট এর দুটো পার্ট, একটাকে বলে হচ্ছে প্লিমিউল, একটাকে বলে প্লিমিউল, যেটা জার্মিনেশনের পরে মাটির ওপরে উঠবে, মানে শুট ফর্ম করবে, স্টেম ব্রাঞ্চেস তৈরি করবে। আর একটা হচ্ছে র্যাডিকাল, আর একটা হচ্ছে র্যাডিকাল যেটা জার্মিনেশনের পরে রুট ফর্ম করবে, মাটির নিচে চলে যাবে। তাহলে প্লিমিউল আর রেডিকাল দুটা হচ্ছে এমব্রায়োর পার্ট, এমব্রায়ো। প্লিমিউল আর র্যাডিকাল হচ্ছে দুটো কিসের পার্ট? এমব্রায়ো মানে বেবি প্ল্যান্টের পার্ট। আর এমব্রায়োটা কোথা থেকে তৈরি হবে? এই যে আগেই বলা হয়ে গেছে, ফিমেল গ্যামেট আর মেল গ্যামেট থেকে যে জাইগোট তৈরি হলো ওটা থেকে তৈরি হবে হচ্ছে তোমার এমব্রায়ো, ওইটা থেকে তৈরি হবে হচ্ছে তোমার কি? এমব্রায়ো। বুঝলা জিনিসটা? এটা হচ্ছে তোমার ফরমেশন অফ ফ্রুট ফ্রম ফিমেল পার্ট অফ প্ল্যান্ট। স্যার স্টিগমার কি হবে? স্টিগমাটা শেড হয়ে যাবে। স্টাইলের কি হবে? স্টাইলও শেড হয়ে যাবে। স্যার আহ, যে ইয়েগুলো আছে ফ্লাওয়ারের মধ্যে, যে মেল পার্ট মানে যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, স্ট্যামেন গুলো যে আছে, অ্যান্থার সমেত যে স্ট্যামেন গুলো আছে এটাও শেড হয়ে যাবে। স্যার যে পেটাল গুলো আছে ওটা কি হবে? পেটালও শেড হয়ে যাবে। বাইরের দিকে যে সেপাল গুলো আছে সেপালও শেড হয়ে যাবে, সবগুলো শেড হয়ে যায়। হ্যাঁ। স্যার নিচের দিকে যে একটা এরকম সোয়ালোইন স্ট্রাকচার ছিল, বলো ওটার নাম কি ছিল? সোয়ালোইন স্ট্রাকচারটার নাম কি ছিল? ফ্লাওয়ারের নিচের দিকে যে সোয়ালোইন স্ট্রাকচারটা, ওটার নাম কি ছিল বলো?
রিসেপটাকল অর থ্যালামাস, রিসেপটাকল অর থ্যালামাস, ভেরি গুড। হুম। তো এই থ্যালামাসটাও এটাও ডিজেনারেট হয়ে যায়, বা এটা হচ্ছে মানে কি বলতো ফ্লাওয়ার ফ্রুটের গোটাটা হয়ে যায় এটা। হুম। মাইক্রোপাইল সিডের উপরেই থেকে যায়, মাইক্রোপাইল, তারপরে হচ্ছে হাইলাম, এগুলো সিডের উপরেই থেকে যায়, ছোট ছোট এই সিডের উপরে এই জায়গাটা ফুটো হয়ে থেকে যায়। মাইক্রোপাইলটা একটা ছোট্ট ফুটোর মতো হয়ে থেকে যায় এরকম, যেখান দিয়ে পোলেন টিউবটা ঢুকেছিল। হাইলাম যেখানে ফিউনিকলটা লেগেছিল ওটা একটা ছোট্ট স্কার এর মতো মানে ছোট্ট একটা দাগের মতো হয়ে থেকে যায়। এটার সিগনিফিকেন্স আছে, মাইক্রোপাইল অ্যাজ ইট ইজই থাকে, মাইক্রোপাইল অ্যাজ ইট ইজই থাকে। কেন স্যার? এবার মাইক্রোপাইল দিয়েই জার্মিনেশন হবে, মাইক্রোপাইল দিয়ে ওয়াটার ঢুকবে, ওয়াটার ঢুকে এই যে প্লিমিউল রেডিক্যাল গ্রো করবে, তারপরে প্লিমিউলটা এই মাইক্রোপাইল দিয়ে বের হয়ে বানিয়ে দিবে শুট, বুঝলা? আর রেডিক্যালটা মাইক্রোপাইল দিয়ে বের হয়ে বানিয়ে দিবে রুট। এরকম ভাবে হয়, মাইক্রোপাইল দিয়ে জার্মিনেশনটা হয়, মাইক্রোপাইল দিয়ে জল সোক করে, তারপরে হচ্ছে অক্সিজেন সোক করে এই মাইক্রোপাইল দিয়ে। হুম। তাহলে এবার এখানে কিছু এক্সেপশন আছে, আমি তো বললাম যে স্যার বাকি পার্ট গুলো ঝরে যায়, হ্যাঁ। অনেক সময় হয় কি যে থ্যালামাসটা ফ্রুটের পার্ট হয়ে যেতে পারে, যেমন অ্যাপেল, অ্যাপেল যে আমরা খাই, আপেলের আমরা থ্যালামাসটা খাই, আপেলের থ্যালামাসটা খাই, ওভারিটা খাই না। হ্যাঁ, ওটা আবার ওই ধরনের ফ্রুটকে আবার বলে ফলস ফ্রুট, ফলস ফ্রুট। হ্যাঁ, এই যে আপেল যে আমরা খাই, এই অ্যাপেলের যে ছবিটা দেওয়া আছে, অ্যাপেলের যে এটা পার্টটা যেটা আমরা ফ্লেশি পার্টটা খাচ্ছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওর থ্যালামাসটা। থ্যালামাস মানে মনে পড়ছে নিচের যে সোয়ালোইন পার্টটা যেটা ফ্লাওয়ারের অন্য পার্ট গুলোকে ধরে রেখেছে, ওই ধরনের ফ্রুটকে আবার বলে ফলস ফ্রুট। চালতা খেয়েছো? চালতা, চালতার আচার পাওয়া যায় যে, চালতা আবার চালতা যে মানে ফ্রুটের কোন পার্ট বলো তো? চালতা তো আমার বাংলাটা মনে নাই, এই যে এরকম, এই যে চালতা দেখতে এরকম হয়। চালতার বাংলাতে চালতাই বলে। চালতা আবার কি বলতো, চালতা হচ্ছে সেপাল, ফ্লেশি সেপাল। চালতা হচ্ছে আবার তোমার কি বলতো ফ্লেশি সেপাল। এগুলোকে ফলস ফ্রুট বলে। আর ম্যাঙ্গো যেটা ওটা তো ওভারি থেকে তৈরি হচ্ছে ফ্রুটটা। যদি ওভারি শুধু থাকে ফ্রুটের মধ্যে, বুঝলা, ফ্রুটের মধ্যে যদি ওভারি শুধু থাকে, অন্য কোনো পার্ট যদি যদি শেড হয়ে যায়, তাহলে ওগুলোকে ট্রু ফ্রুট বলে, যেমন ম্যাঙ্গো ট্যাঙ্গো এগুলো। কিন্তু যদি তোমার থ্যালামাস, সেপাল এগুলো ফ্রুটের মধ্যে ঢুকে যায়, ওগুলোকে ফলস ফ্রুট বলে। নেই কিন্তু তোমাদের অনেক সময় স্কুলে বলে এগুলো। তো এবার দেখো ফরমেশন অফ ফ্রুট। তাহলে অলরেডি আমি বলে দিলাম কোনটা কিসে কনভার্ট হয়, যদিও অত ডিটেলে নেই, যেটুকুনি আছে ওইটুকুনি মনে রাখবো। ফার্টিলাইজড এগ মানে জাইগোটটা হয়ে যায় এমব্রায়ো, ও তারপরে হচ্ছে ওভিউল, ওভিউলটা হয়ে যায় সিড, ওভিউলটাই হয়ে যায় সিড। বা ওই যে সিডের বাইরের দিকে যে টাফ কোট যেটা আছে বললাম, ইন্টেগুমেন্টস থেকে যেটা তৈরি হয়, সিড কোট। হ্যাঁ, সিড। ভিতরে কি আছে? ভিতরে আছে হচ্ছে তোমার সরি ওভারি, ওভারিটা কি হয়ে গেল, ওভারিটা হয়ে গেল ফ্রুট যার মধ্যে সিড আছে, ঠিক আছে। আর ফার্টিলাইজড এগটা তো এমব্রায়ো হয়ে গেল, ওটা তো বলেই দিলাম। আর বাকি পার্ট গুলো কি হয়ে যাবে, মানে সেপাল, পেটাল, স্টেমেন, স্টিগমা, স্টাইল, এগুলো কি হয়ে যাবে, ড্রাই আপ এন্ড ফল অফ। হ্যাঁ, অনলি দ্য ওভারি ইজ লেফট বিহাইন্ড। ঠিক আছে তো? আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে ফ্রুটের ফাংশন কি। ফ্রুটের ফাংশন হচ্ছে, ফ্রুটের ফাংশন হচ্ছে যে এ ফ্রুট প্রোটেক্ট দ্য সিড, এ ফ্রুট প্রোটেক্ট দ্য সিড, ঠিক আছে। কোন কোন ফ্রুট ফ্লেশি হয় যেমন ম্যাঙ্গো, অরেঞ্জ এগুলো। কোন কোন ফ্রুট আবার হার্ড হয় যেমন নাট, পিনাট, আমন্ডস, এগুলো আবার হার্ড হয়। যাই হোক, এবার সিড, সিডের স্ট্রাকচারও আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম। সিডের বাইরের দিকে একটা টাফ কোটিং থাকে যেটাকে বলে সিড কোট, তাই কি না? এবার সিডের ভেতরেই কিন্তু কি নতুন যে মেমব্রায়োটা ওটা আছে। এই যে সিড কন্টেইনস
বেবি প্ল্যান্ট অর এমব্রায়ো। এই যে দেখো এখানে বেবি প্ল্যান্টটা দেখা যাচ্ছে, বেবি প্ল্যান্টের নামই কি? এমব্রায়ো। এবার এমব্রায়োর দুটো পার্ট আমি বললাম, একটা পার্ট আমি কি বললাম? প্লিমিউল। আর একটা পার্ট কি বললাম আমি? রেডিকল। প্লিমিউলটা জার্মিনেশনের পরে কিসে কনভার্ট হবে বলো? শুট, যেটা মাটির ওপরে উঠে যাবে। আর রেডিকালটা জার্মিনেশন হয়ে কিসে কনভার্ট হবে বলো? রুট, যেটা মাটির নিচে চলে যাবে। আর বাদ বাকি জায়গায় কি থাকে বলতো? ফুড স্টোর থাকে, ফুড কন্টেন ফুড, যেটাকে কটিলেডন অর এন্ডোস্পার্ম বলে। যেটাকে কটিলেডন অর এন্ডোস্পার্ম বলে, যেটা জার্মিনেশনের আগে পর্যন্ত, জার্মিনেশনের আগে পর্যন্ত এমব্রায়োকে নারিশমেন্ট প্রোভাইড করবে। জার্মিনেশন করার পরে তো প্ল্যান্টটা ফটোসিনথেসিস করতে শুরু করে দিবে, ওর তো আর তখন অত দরকার পড়বে না। কিন্তু জার্মিনেশনের আগে পর্যন্ত এই কটিলেডন বা এন্ডোস্পার্ম থেকেই তোমার কি নারিশমেন্ট নিবেই। ঠিক আছে? এই যে দেখো এখানে লেখা আছে যে the part of baby plant in seed which develops into shoot, যেটাকে বলে প্লিমিউল, আর the part which develop into root, যে সেটাকে বলে রেডিকল। আর কোথায় ফুড স্টোর থাকে? the part of seed which contains stored food, ওটার নাম হচ্ছে কটিলেডন। ওটার নাম হচ্ছে কটিলেডন। হয়ে গেল। এবার চলে আসে হচ্ছে জার্মিনেশন অফ সিড। জার্মিনেশন অফ সিড, মন দিয়ে শুনবা কিভাবে জার্মিনেশনটা হচ্ছে, ভালো করে শুনবা। ছোটবেলায় যে আমরা জার্মিনেশন করেছি, সিডের জার্মিনেশন, এখন একটু ডিটেলে পড়তে হবে। তো দেখো, আমি ভাবো, আহ, এটা ভাবো, মনে করো একজন সিড খেয়ে মাটিতে ফেলে দিয়েছে। হ্যাঁ, কোনো মাংকি বা হিউম্যান বা গরু বা যে কেউ হোক। এবার আমি তোমাদেরকে বললাম না যে যে সিডের উপরে ছোট্ট একটা মানে ফুটো থেকেই যায়, যেটার নাম হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইলটা অ্যাজ ইট ইজ থাকে, থেকেই যায় একটা। এবার ভেতরে কি আছে? ভেতরে আছে হচ্ছে তোমার ফুড, ভেতরে আছে ফুড। আর তারপরে কি আছে? বেবি প্ল্যান্ট, মানে প্লিমিউল আর রেডিকল। ভেতরে আছে হচ্ছে তোমার প্লিমিউল, প্লিমিউল আর রেডিকল। আচ্ছা, এইভাবেই করি। সরি, ভেতরে আছে হচ্ছে তোমার প্লিমিউল, এইটা ভাবো প্লিমিউল, এটা ভাবো রেডিকল। এইবার যে ফুডটা থাকে, এই ফুডটা না কমপ্লেক্স ফর্মে থাকে, কমপ্লেক্স, কমপ্লেক্স ফর্মে থাকবে এই ফুডটা। তো হয় কি যে মাইক্রোপাইল দিয়ে এই সিডটা তোমার ওয়াটারকে সোক করে, ওয়াটারকে সোক করে, সোক। আগে তো মানে সিড কোটটা ভিজবে, ওটা একটু ফুলবে, দেখবা যে জলের মধ্যে ছোলা রেখে দিলে ছোলাগুলো ফুলে যায়। তো সিড কোট আগে জলটাকে সোক করে, ওই সোকিং করার প্রসেসের নাম ইমবিবিশন, যাই হোক। তো সোক করলে কি হবে? যে সিডের মধ্যে যে মানে ফুডকে ডাইজেস্ট করার যে এনজাইম গুলো অ্যাক্টিভ হয়ে যায়। ফুডকে ডাইজেস্ট করার যে এনজাইম গুলো অ্যাক্টিভ হয়ে যায়। এই অ্যাক্টিভেটেড এনজাইম গুলো এই কমপ্লেক্স ফুডকে ব্রেকডাউন করে সলিউবল বানিয়ে দেয়, সলিউবল মানে সিম্পল ফুডে বানিয়ে দেয়, সিম্পল ফুডে কনভার্ট করে। একটু বেশি ছোট হয়ে গেল মনে হয় ইয়েটা, স্ট্রাকচারটা একটু বেশি ছোট হয়ে গেল, ছোট করে লিখতে হচ্ছে। সিড, এইখানে মনে করো আমি দিলাম মাইক্রোপাইল, এখানে প্লিমিউল, এখানে রেডিকল, এইখানে আছে মনে করো কমপ্লেক্স ফুড, কমপ্লেক্স ফুড। এখান দিয়ে ওয়াটারকে সোক করলো, ওয়াটারকে সোক করলো, এই ওয়াটার গুলো কি করলো? এনজাইম গুলোকে অ্যাক্টিভ করে দিল, এনজাইম গুলোকে অ্যাক্টিভ করে দিল। এই অ্যাক্টিভেটেড এনজাইম কমপ্লেক্স ফুডকে সলিউবল বানিয়ে দিল, সলিউবল মানে একটু সিম্পল ডাইজেস্টেবল বানিয়ে দিল। এই সলিউবল ফুডটা, এই সলিউবল ফুডটা এবার যাবে হচ্ছে তোমার এমব্রায়োর কাছে। এমব্রায়ো এই সলিউবল ফুড নিয়ে কি বলতো সেল ডিভিশন করবে। প্লাস এই ওয়াটারের ঢোকার জন্য এনজাইমের সাথে সাথে হরমোন গুলো অ্যাক্টিভ হয়ে যায়, হরমোন গুলো অ্যাক্টিভ হয়ে যায়। এবার আমাকে বলো, কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন থেকে হুইচ হরমোন হেল্পস উইথ জার্মিনেশন অফ সিড? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, বলো।
জার্মিনেশন, আরে প্রথমে টিপটা যেগুলো জার্মিনেশনে বিশেষ করে জিব্বারেলিন বলতে হয়। জিব্বারেলিন, জিব্বারেলিন হচ্ছে অক্সিনের সাথে হেল্প করে, মানে একসাথে করে জার্মিনেশন হেল্প করে। সাইটোকাইনিনও হবে, কিন্তু বেশিরভাগ জিব্বারেলিন মনে রাখবা। এনিওয়ে, তো এই হরমোন, সলিউবল ফুড, এগুলোর অ্যাকশনের জন্য এবার কি হবে যে এটা মনে করো রেডিকাল, এটা মনে করো প্লিমিউল। স্যার আগে কোনটা বেরোবে, আগে রুট বেরোবে না আগে শুট বেরোবে? তোমাদের কি মনে হয়, লজিক্যালি কি বলে, আগে রুটটা বের হওয়া উচিত না আগে শুটটা বের হওয়া উচিত? আগে শুটটা বের হওয়া উচিত। কেউ কেউ বললে আগে রুটটা বের হওয়া উচিত। আগে রুট বেরোবে, র্যাডিকালটা এখান থেকে এই যে মাইক্রোপাইল দিয়ে বের হবে, আগে রুটটা বানাবে, র্যাডিকালটা আগে রুট বানাবে। কেন স্যার, কেন? রুট তখন আরো বেশি করে ওয়াটার অ্যাবজর্ব করবে, বুঝলা এবার কথাটা? আরো বেশি করে ওয়াটার অ্যাবজর্ব করে আবার আরো বেশি করে ফুড গুলোকে সলিউবল বানিয়ে দেবে, আরো বেশি করে ওই সলিউবল ফুডটাকে এমব্রায়োতে সাপ্লাই করবে। তখন প্লিমিউলটা জার্মিনেট হয়ে মাইক্রোপাইল দিয়ে বেরোয়, ওপর দিকে শুট বানাবে, পরে শুটটা পরে বেরোবে। তার মানে রুট হচ্ছে আর্লিয়ার, আর্লিয়ার হচ্ছে রুটটা বেরিয়ে আসে, আর শুটটা হচ্ছে ল্যাটার, মানে শুটটা পরে জার্মিনেট হয়ে বেরিয়ে আসে। মাইক্রোপাইল দিয়ে এটা কিন্তু বের হয়ে আসবে। এই টাইনি পোরটার নাম কিন্তু মাইক্রোপাইল। হলো? তাহলে দেখো এইটাই, দেখো এগুলো এরকম করেই লেখা আছে। জার্মিনেশন এই যে এখান থেকে, দ্য বিগিনিং অফ গ্রোথ, এটা হয়ে গেল জার্মিনেশন অফ সিড। এই যে যখন সিড অ্যাবসর্ব ওয়াটার, সোয়েলস এন্ড বার্স্ট থ্রু দা সিড কোট, প্রথমে সিড কোটটা ফুলে একটু ফেটে যায়। ওয়াটার হেল্পস দ্য এনজাইম টু ফাংশন ইন সিড, ওয়াটার ঢুকলো, এনজাইম গুলো অ্যাক্টিভ হলো, এনজাইম ডাইজেস্ট দ্য স্টোরড ফুড ইন কটিলেডন এন্ড মেক ইট সলিউবল, ওটাকে সলিউবল বানিয়ে দেয়। এই সলিউবল ফুডটা কে কে পায়? প্লিমিউল পায়, র্যাডিকাল পায়। হলো তো, ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেকেন্ড স্টেপ, প্রথমে কে বেরিয়ে আসবে? র্যাডিকাল। দ্য র্যাডিকাল অফ সিড গ্রো ফার্স্ট টু ফর্ম দ্য রুট, তখন রুট ভিতর নিচের দিকে চলে গেল, এই যে অ্যাবজর্ব ওয়াটার এন্ড মিনারেল ফ্রম দ্য সয়েল। তারপরে প্লিমিউল গ্রো করে, প্লিমিউল গ্রোজ আপওয়ার্ডস টু ফর্ম দ্য শুট, তাই না? দ্য শুট এন্ড রুট গ্রো ফার্দার, তারপরে শুটটা গ্রাউন্ডের উপরে চলে গেল, যেটা গ্রিন লিভস বানাতে শুরু করলো, ফটোসিনথেসিস করতে শুরু করে দিল, এই যে প্রেজেন্স অফ সানলাইটে ফটোসিনথেসিস করতে শুরু করে দিল, আর ওটা এখন নিজে নিজেই বেঁচে থাকবে, অটোট্রপস। এটা হয়ে গেল সেকেন্ড পার্ট। ঠিক আছে, জার্মিনেশন হয়ে গেল। জার্মিনেশনের ছবিটা দেখে রাখবা। আগে কিন্তু দেখো রেডিকাল, এই যে দেখো রুটটা কিন্তু আগে বেরোচ্ছে, এ নাম্বার ছবি। তারপরে দেখো শুটটা বেরোচ্ছে, মানে প্লিমিউলটা জার্মিনেট হয়ে শুটটা পরে বেরোচ্ছে। আচ্ছা, এবার চলে আসো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যানিমাল। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যানিমাল, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যানিমাল, দেখো প্ল্যান্টের দিক থেকেই যদি আমি ভাবি যে প্ল্যান্টরাও সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, আমরা শুরুতেই সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা হয়ে গেছিল যে যেখানে একটা মেল মানে ম্যান আর একটা ওমেন মানে ফিমেল লাগবে। যেমন প্ল্যান্টের ক্ষেত্রে মেল পার্ট ছিল স্টেমেন, আর ফিমেল পার্ট ছিল কি কার্পেল। তো ওরকমই ব্যাপারটা।
কিন্তু তোমার অ্যানিমালের মেল গ্যামেটকে বলে হচ্ছে মেল সেক্স কে বলে স্পার্ম, আর ফিমেল সেক্স সেলস আর ফিমেল গ্যামেট কে বলে ওভা অর এগ। হুম তাহলে গ্যামেটস অলরেডি যেই মানে হ্যাপ্লয়েড সেল গুলো যারা রিপ্রোডাকশনে টেক পার্ট করে ওগুলোকে গ্যামেট বলে। এগুলো আমার আর নতুন করে বলার কিছু নেই, এগুলো আগেও ছিল আবার রিপিট করেছে। মেল গ্যামেট মার্কিং করো এগুলো, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। মেল গ্যামেট কে বলে হচ্ছে স্পার্ম, ফিমেল গ্যামেট কে বলে হচ্ছে ওভাম অর এগ। ঠিক, তাহলে দেখো এবার আমরা চলে আসি হচ্ছে স্পার্ম আর ওভামের স্ট্রাকচার। স্পার্মের স্ট্রাকচার আর ওভামের স্ট্রাকচার যেটা বইতে আছে, আগে বইয়ের ছবিটা দেখবা আর আমি একটু অন্যভাবে আঁকাচ্ছি। দেখো স্পার্মের থাকে হচ্ছে একটা হেড, নেক, মিডল পিস আর একটা টেইল, আর থাকে হচ্ছে একটা টেইল। ঠিক আছে, এবার হেডের মধ্যে থাকে হচ্ছে মেল মানে ক্রোমোজোম, নিউক্লিয়াসটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, যার মধ্যে আছে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। বলো আমাদের হিউম্যানের মধ্যে ডিপ্লয়েড সেট মানে কতগুলো ক্রোমোজোম? 46টা ক্রোমোজোম। কিন্তু গ্যামেটের মধ্যে 46টা না, কটা থাকবে? 23টা ক্রোমোজোম। হাফ নাম্বার অফ ক্রোমোজোম মানে এন, 46 হচ্ছে 2n। আর কি থাকবে হেডের মধ্যে? এমনি সাইটোপ্লাজম টাইটোপ্লাজম ওগুলো তো আছেই, ওগুলো আর আমি মার্কিং করলাম না। ওপরের দিকে এইখানে একটা বডি থাকে যেটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। এটা কিন্তু বইতে নেই, শুনবা মন দিয়ে। আমি যেগুলা এক্সট্রা এক্সট্রা জিনিস বলছি এগুলো হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো কি বলতো টপিকটাকে বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন মাইক্রোপাইল আমি বললাম, ওটা দিয়ে জার্মিনেশন হয়, তাই না? এগুলো জিনিস একটু জানতে হয় এক্সট্রা। তো এখানে কি থাকে? অ্যাক্রোজোম বলে একটা জিনিস থাকে। এবার অ্যাক্রোজোমের মধ্যে একটা না এনজাইম থাকে যেটার নাম হচ্ছে হায়ার ইউলোনিডেস। হায়ার ইউলোনিডেস বলে একটা এনজাইম থাকে। এগুলো কিচ্ছু মনে রাখতে হবে না, এটা আমি বলছি শোনো খালি। এটা মনে রাখতে হবে, নিউক্লিয়াস মনে রাখতে হবে। এই জায়গাটাকে বলে হচ্ছে নেক, এটা হয়ে গেল নেক। এই যে মিডল পার্টটা এটাকে বলে মিডল পিস, মিডল পিস। মিডল পিসের মধ্যে কি থাকে স্যার? মিডল পিসের মধ্যে এরকম কয়েলড মাইটোকন্ড্রিয়া থাকে, এরকম স্পাইরাল মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া এর মধ্যে থাকে, স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। এবার তোমরা ক্লাস 9-এ পড়েছো যে মাইটোকন্ড্রিয়া কি বানায়? পাওয়ার হাউস, মানে কি বানাবে ও? এটিপি বা এনার্জি বানিয়ে এটিপির মধ্যে স্টোর করবে। এবার কেন স্যার বানাবে? কারণ এইখানে আছে হচ্ছে টেইল। এই টেইলটা স্পার্মকে সুইম করতে হেল্প করে, স্পার্মকে সুইম বা মানে লোকোমোশন করতে হেল্প করে। যেই স্পার্মটা সুইম করে করে ওভামের মধ্যে ওভাম পর্যন্ত পৌঁছাবে। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার এটা হয়ে গেল। তাহলে মিডল পিস মাইটোকন্ড্রিয়া, এটার কাজ কি? প্রোভাইড এনার্জি ফর লোকোমোশন, প্রোভাইড এনার্জি ফর ফ্ল্যাপিং অফ টেইল, ফ্ল্যাপিং অফ টেইল। ঠিক আছে, বইতে যা আছে তাই করবা, আমি এক্সট্রা জানার জন্য বলছি কারণ এগুলো জানতে হবে। এইবার দেখো ওভাম। ওভাম হচ্ছে এরকম অনেক বড় হয়, স্পার্মের থেকে সাইজে অনেক বড় হয় ওভাম, মানে 1000 টাইমস বড় হয়। কিন্তু অত বড় তো আর আমি আঁকাতে পারবো না। ইমাজিন করো স্পার্মটা খুবই ছোট আর ওভামটা অনেক বড়। মানে ভাবো যে স্পার্মটা হচ্ছে মুন, হ্যাঁ, আর ওভামটা ভাবো সান, এত বড়। ঠিক আছে, স্পঞ্জে অনেক ছোট হয়। অনেক ছোট হয়। তো এবার দেখো, এবার এই ওভামের সবার বাইরের দিকে একটা সেলের লেয়ার থাকে, অন্য সেলের লেয়ার থাকে, ছোট ছোট অন্য সেলের লেয়ার থাকে।
অন্য সেলের একটা লেয়ার থাকে। ওভারি নিজে একটা বড় সেল, কিন্তু ওর বাইরের দিকে অনেক ছোট ছোট সেলস থাকে, এগুলো ফলিকিউলার সেল অ্যাকচুয়ালি। ঠিক আছে, এগুলো এত তো বলা যাবে না। হুম, মানে অল্প একটু বলছি শোনো, কারণ তাহলে ফার্টিলাইজেশনটা না বুঝতে ভালো লাগবে। এগুলো হচ্ছে বাইরের দিকে সেলস। এই সেলস গুলোর নাম হচ্ছে গ্র্যানুলোসা সেল। গ্র্যানুলোসা সেল, বেশ ইন্টারেস্টিং। এবার এই গ্র্যানুলোসা সেলগুলোর মাঝে মাঝে আবার একটা অ্যাসিড থাকে। এইখানে আবার একটা অ্যাসিড থাকে, অ্যাসিড দিয়ে গোটা জিনিসটা এরকম ভাবে ঘেরা থাকে, এরকম। এই অ্যাসিডটার নাম হচ্ছে হায়ারিউলোনিক অ্যাসিড। হায়ারিউলোনিক অ্যাসিড, এই যে এখানে হায়ারিউলোনিক অ্যাসিড থাকে, হায়ারিউলোনিক অ্যাসিড থাকে। আর অ্যাক্রোজোমের মধ্যে কোন এনজাইম থাকে? হায়ারিউলোনিডেজ। দুইটার একটা লিংক আছে, পরে জানতে পারলাম। এইবার এই যে আউটার মেমব্রেনটা, আচ্ছা স্যার, এই গ্র্যানুলোসা সেল আর হায়ারিউলোনিক অ্যাসিডের যে মিক্সচারটা, এটার নাম হচ্ছে করোনা রেডিয়েটা। এটার নাম হচ্ছে করোনা রেডিয়েটা। আমি বলছি এত চাপ নিও না, এগুলা স্যার শোনো, বইতে যেটুকুনি আছে ওইটুকুনি লিখো। এইটার নাম হচ্ছে তোমার হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা, এই আউটার মেমব্রেনটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। এর ভিতরের দিকে আরো একটা মেমব্রেন থাকে, এইটাই হচ্ছে ওভামের সেল মেমব্রেন, যেটার নাম হচ্ছে ভাইটেলাইন মেমব্রেন। যেটার নাম হচ্ছে ভাইটেলাইন মেমব্রেন। ঠিক। আর দুটো মানে মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটার নাম হচ্ছে পেরি ভাইটেলাইন স্পেস। পেরি ভাইটেলাইন স্পেস। এর ভিতরে সাইটোপ্লাজম টাজম এগুলো তো আছেই, ওটা আমি আর ইয়ে করলাম না, লেবেলিং করলাম না। ভিতরে আছে ফিমেল নিউক্লিয়াস বা ফিমেল ক্রোমোজোম। ফিমেল নিউক্লিয়াস, এটা মেল নিউক্লিয়াস, এটা ফিমেল নিউক্লিয়াস, যার মধ্যেও আবার হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম আছে, মানে এন। কিছুই না, জিনিসটা এরকম যে যখন একটা স্পার্ম ওভামকে ফার্টিলাইজ করতে আসে, এই যে ধরো একটা স্পার্ম ওভামকে ফার্টিলাইজ করতে আসলো, স্পার্ম কিন্তু অত সহজে ওভামের মধ্যে ঢুকতে পারে না। স্পার্মকে ক্যাপাসিটেশন হতে হয়, স্পার্মকে ক্যাপাসিটি গেইন করতে হয়, ওগুলো যাই হোক। তো এই যে ওর স্পার্মের বাইরের দিকে যে অ্যাক্রোজোম থাকে, জানো কোন সেল অর্গানেল অ্যাক্রোজোম বানায়? গলগি বডি, গলগি বডি। গলগি বডি অ্যাক্রোজোম বানায়, গলগি বডি ক্লাস 9-এ পড়েছিলেন। তো গলগি বডি স্পার্মের অ্যাক্রোজোম বানায়। তো এই অ্যাক্রোজোমটা রিলিজ করে দেয়, এই অ্যাক্রোজোমটা এখান থেকে রিলিজ করে দেয়। আর অ্যাক্রোজোমের মধ্যে কি আছে? হায়ার ইউলোনিডেজ। ওটা ওই করোনা রেডিয়াটার মধ্যে যে হায়ার ইউলোনিক অ্যাসিড আছে, ওটাকে গলিয়ে দেয়, ওটাকে নিউট্রালাইজ করে দেয়, প্লাস গ্র্যানুলোসা সেলগুলোকেও গলিয়ে দেয়, ডিসলভ করে দেয় এই অ্যাক্রোজোমটা। তখন কি হয় যে এখান থেকে একটা একটা রাস্তা তৈরি হয়, এই যে সেলগুলোকে অ্যাসিড গুলোকে ডিসলভ করে দিয়ে এখানে একটা রাস্তা বানিয়ে নিল স্পার্মটা নিজের জন্য। কিন্তু একসাথে একটা স্পার্ম আসে না, একসাথে হান্ড্রেডস অফ স্পার্ম আসে। সবার আগে যেই একটা স্পার্ম ঢুকতে পারবে সেই ফার্টিলাইজ করবে, বাদ বাকিগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি একটা স্পার্ম দিয়ে বোঝাই। তো এই স্পার্মটা নিজের জন্য রাস্তা বানিয়ে ও লেগে গেল হচ্ছে সবার বাইরে পেরিভাইটালাইন, সরি, জোনা পেলুসিডার সাথে লেগে গেল। তারপরে ওই সেম অ্যাক্রোজোম দিয়েই আবার ও জোনা পেলুসিডাকেও এরকম ভাবে ডিসলভ করে দিবে। ডিসলভ করে দিয়ে স্পার্মটা তারপরে ঢুকে যাবে হচ্ছে, এখানে নিউক্লিয়াসটা আছে, স্পার্মটার হেডটা ঢুকে যাবে হচ্ছে এই পেরিভাইটালাইন স্পেসের মধ্যে ঢুকে যাবে। স্পার্মের হেডটা পেরিভাইটালাইন স্পেসের মধ্যে ঢুকে গেল, বুঝলা? এবার কি হয় যে ভাইটালাইন মেমব্রেন যে আছে ভিতরের যে সেল মেমব্রেনটা, সেল মেমব্রেনটা এইরকম সুন্দর আঙ্গুলের মতো এরকম ভাবে, অ্যামিবা যেরকম ভাবে ফ্যাগোসাইটোসিস করে, এরকম আঙ্গুলের মতো এরকম করে ওর হেডের নিউক্লিয়াসটাকে টেনে নিবে। বুঝতে পারলাম? যাই হোক, ওটা একটা অ্যানিমেশন দেখিয়ে দিব। মোটের উপরে কথা হচ্ছে যে মেল গ্যামেটটা মানে মেল ক্রোমোজোমটা ঢুকে যায় ফিমেল সাইটোপ্লাজমের মধ্যে,
আর এই মেল ইয়েটা গিয়ে লেগে যাবে হচ্ছে ফিমেল নিউক্লিয়াসের সাথে। তাহলে ফিমেল নিউক্লিয়াস ছিল এন, মেল নিউক্লিয়াস ছিল এন, তাহলে এন প্লাস এন কি হয়ে গেল 2n। এটা হয়ে গেল ফার্টিলাইজড ওভাম অর জাইগোট, এটাই হয়ে গেল ফার্টিলাইজড ওভাম অর জাইগোট। এবার এটার ডেভেলপমেন্ট বা এমব্রায়ো হবে ওটা পরে হচ্ছে কি দা, এগুলো একটু ইন্টারেস্টিং ব্যাপার, তাই আমি একটু বেশি ডিটেইলে বললাম। তো এইখানে স্পার্মের স্ট্রাকচার, যেটা এই ক্যাপশনে লেখা আছে সেটাই পড়বা, ওভামের স্ট্রাকচার যেটা ক্যাপশনে লেখা আছে ওটাই পড়বা। দেখো স্পার্মের সাইজ 0.05 মিলিমিটার লং, আর ওভামের সাইজ 0.15 মানে মিলিমিটার ইন ডায়ামিটার। এটা 0.05, ওটা 0.15, এটা লং বলেছে, লং মানে সাইজ না, মানে এটা লেন্থ বলেছে, সাইজ তো ভলিউম হয়, ভলিউম দিক থেকে অনেক ছোট সাইজ, তোমার হচ্ছে কয়েক মাইক্রোমিটার আর কি। এবার চলে আসো, ওভামের মধ্যে অনেক সময় ফুড স্টোর থাকে, এই যে সাইটোপ্লাজমের মধ্যে ফুড স্টোর থাকে। একটু আগে দেখে নিই আগের দিকে কিছু আছে কিনা। Ova extremely smaller cell, another point to be noted that ওভামের মধ্যে ফুড স্টোর থাকে, ওভাম or egg contains water and stored food. The important part of ovum or egg is its nucleus. Our sperm cell is hundreds or even thousands times smaller than ovum. দেখো ওভামের থেকে অনেক ছোট হয়। It has long tail. The sperms are motile, মানে সুইম করতে পারে, can move independently with the help of their tail. The nuclei of sperm and ovum contain chromosome which carry the genes. বাবা মার জিন ক্যারি করে ওগুলো। তাহলে এবার চলে আসো হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কিছুই না, ফার্টিলাইজেশন আমরা আগেও পড়েছি, প্ল্যান্টের ক্ষেত্রেও পড়েছি ফার্টিলাইজেশন, হ্যাঁ কি না? তো দ্য ফিউশন অফ স্পার্ম উইথ ওভাম টু ফর্ম জাইগোট ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ কল্ড ফার্টিলাইজেশন। শুধু এখান থেকে ডেফিনেশনটা পড়বা, এগুলো আমরা আগেও পড়েছি প্ল্যান্টের ক্ষেত্রে, ওটাটা লাগবে না, যেটুকুনি মার্ক করে দিচ্ছি ওইটুকুনি পড়বা। এই যে দেখো স্পার্মের পিকচার দেখানো হয়েছে, ওভামের পিকচার দেখানো হয়েছে, জাইগোটের পিকচার দেখানো হয়েছে, জাইগোট থেকে যে ফিটাস আন্ডার ডেভেলপড বেবি তৈরি হচ্ছে ওটাও দেখানো হয়েছে। ওভামের গায়ে ওগুলো ওই যে গ্রানুলোসা সেল আমি যে বললাম ওগুলো লেগে আছে, কিন্তু এখানে একটাই দেখিয়েছি, অনেকগুলো লেগে থাকে। এইবার চলে আসো হচ্ছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ফার্টিলাইজেশন। হ্যাঁ, যদি স্পার্ম আর ওভামের ফিউশন মায়ের পেটের ভিতরে হয়, যদি স্পার্ম আর ওভামের ফিউশন মায়ের পেটের ভিতরে হয়, the fertilization which occurs inside the female's body, it is called internal fertilization. যেমন এক্সাম্পল হচ্ছে বার্ড, রেপটাইল, এইদিকে সরি ম্যামাল চলে আসো, ম্যামাল মানে হিউম্যান, মানুষের বাচ্চা মানুষের মায়ের পেটের ভিতরে হয়, তার মানে স্পার্মটা মায়ের ভিতরে ঢুকে ওভামটাকে ফার্টিলাইজ করছে, তাহলে বাচ্চাটাও ভিতরেই হবে। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল, এত অব্দি ব্র্যাকেট করে দাও, এটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। ইন্টারনাল ফার্টিলাইজেশন গোটাটা পড়ার দরকার নেই, শুধুমাত্র মানে ডেফিনিট, হ্যাঁ তোমরা চাইলে করতে পারো, এখানে রিডিং এমনি পড়ে রাখবা, কনসেপ্ট ভালো ক্লিয়ার হয়, রিডিং করলে গোটাটা কনসেপ্ট ভালো ক্লিয়ার হয়। শুধুমাত্র মানে পরীক্ষায় মার্কস পাওয়ার জন্যই তো আর পড়া না, জানার জন্য নলেজের জন্য অনেক পড়তে হয়। কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন কি, যেমন এখানে দেখো দুটো ফ্রগ একসাথে এসছে, এরা পপুলেশন করছে, কিন্তু এদের ব্যাপারটা কি, ফ্রগ বা ফিশ যাই বলো না কেন, আমি ফিশ দিয়ে বোঝাচ্ছি। সাপোজ এটা একটা মেল ফিশ, ভাবো এটা একটা মেল ফিশ, এটা হচ্ছে মেল সাইন, আর এটা হলো একটা ফিমেল ফিশ, এটা হচ্ছে ফিমেল সাইন। এবার ফিমেল ফিশের ভিতরে অনেকগুলো এগ আছে, অনেক এগ আছে, তো ফিমেলটা করে কি জলের মধ্যে এই এগ গুলোকে ছেড়ে দেয়, জলের মধ্যে এই এগ গুলোকে ছেড়ে দেয়। প্রথমে ওরা কাছাকাছি আসবে, মানে মেল ফিশ আর ফিমেল ফিশ কাছাকাছি আসবে, একদম ক্লোজ কন্ট্যাক্টে আসবে, একদম গায়ে গায়ে লেগে যাবে, লেগে গিয়ে ফিমেল মানে মেল ফিশটা ফিমেল ফিশটাকে এক্সাইট করে, তখন ফিমেল ফিশ কি করে তোমার এগ গুলোকে জলের মধ্যে ছেড়ে দেয়, তারপরে মেল ফিশটা হচ্ছে
মেল ফিশ হচ্ছে স্পার্ম গুলোকে জলের মধ্যে ছেড়ে দেয়, স্পার্ম গুলোকে জলের মধ্যে ছেড়ে দেয়। এবার এই স্পার্ম গুলো গিয়ে ওভাম গুলোকে ফার্টিলাইজ করে, এবার তার জন্য ওদেরকে কাছাকাছি আসতে হয়, স্পার্ম গুলো গিয়ে ওভাম গুলোকে ফার্টিলাইজ করবে। তাহলে এখানে স্পার্ম আর ওভামের ফিউশন মায়ের বডির ভিতরে হলো না বাইরে হলো, বলো? বাইরে হলো, জলের মধ্যে হলো। তাই এটাকে বলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, এটাকে বলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। কারা করে? রেপটাইলের মধ্যে ফ্রগ করে, আর এইদিকে ফিশ করে ফার্টিলাইজেশন। এবার এক্সটার্নাল ফার্টিলাইজেশন যারা করে তাদের মানে এবার এগুলো তো হয়ে গেল জাইগোট, মানে ছোট ছোট, এবার এগুলো ডিম হয়ে যাবে, ফার্টিলাইজ ডিম হয়ে গেল। সেই ডিমগুলোর মধ্যে এমব্রায়ো তৈরি হবে, তারপরে ডিমগুলো ফুটে বাচ্চাগুলো সাঁতার কেটে কেটে বেরিয়ে চলে যাবে। আর এই এগের মধ্যেই তোমার ফুড স্টোর থাকে, বাচ্চাগুলো এই এগের ভিতর থেকেই ফুড পাবে, বুঝলা? এইবার কি হয় যে এই আহ, ডিমগুলো যাতে লুজ হয়ে ছুটে ছুটে না চলে যায়, তাই এটা একটা জিলাটিনিয়াস শীট দিয়ে ঘেরা থাকে, জিলাটিনিয়াস শীট, শীট দিয়ে ঘেরা থাকে প্রোটেক্ট করার জন্য এগুলো। হুম। এইবার যেই ফিমেলটা এগ ছাড়ছে, এ থাউজেন্ডস অফ এগ ছাড়ে, থাউজেন্ডস, মনে করো 10,000 ডিম ছেড়ে দিল, 10,000, 11,000, 12,000। ছেলেটা আবার মিলিয়নস অফ স্পার্ম ছাড়ে, মিলিয়নস অফ স্পার্ম ছাড়ে। অবশ্যই ছেলেকে স্পার্ম বেশি ছাড়তে হবে, কারণ স্পার্ম গুলো সবগুলো মানে ওভাবে ফার্টিলাইজ নাও করতে পারে, এইদিক ওদিক চলে যেতে পারে, তাই। তো এবার ব্যাপারটা হচ্ছে কি যে দেওয়ার পরে এবার দেখো হিউম্যান কয়টা ওভাম বানায়, হিউম্যান থেকে কয়টা বাচ্চা হয়? একটা প্রেগন্যান্সিতে একটাই বাচ্চা হয়। কিন্তু মাছের, তারপরে হচ্ছে ব্যাঙের, এদের ওটা এক্সেপশন, ওটা এক্সেপশন, ওটা অন্য সাইন্স। তো মানুষের জেনারেলি একটাই বাচ্চা হয়। হ্যাঁ, কিন্তু তাহলে স্যার ফ্রগ আর ফিশ কেন এতগুলো মানে করে বাচ্চা দেয়, বা ওদের এতগুলো করে কেন ডিম মানে এগ হয়, এতগুলো করে কেন স্পার্ম হয়? তার কারণ হচ্ছে ওদের প্যারেন্টাল কেয়ার খুবই কম, ওদের প্যারেন্টাল কেয়ার হচ্ছে খুবই কম। মানে এই মেল ফিশ আর ফিমেল ফিশ তোমার ডিম আর স্পার্ম ডোনেট করার পরে ওরা চলে যায়, ওরা আর এই এগুলোকে দেখভাল করে না। খুবই কয়েকটা এক্সেপশন আছে, যেমন ক্লাউন ফিশ, ওরা নিজেদের বাচ্চাদেরকে প্যারেন্টাল কেয়ার করে। হ্যাঁ, খুব কম আছে, কয়েকটা ফিশ আছে, তাও আবার মেল ফিশটাই করে, ফিমেল ফিশ করে না। হুম। সেই জন্য কি দেখা গেল যে 10,000টা যে ডিম দিল, তার মধ্যে ধরে নাও সে আমি বললাম 7,000টা ফার্টিলাইজ হলো, বুঝলা কথাটা? তার মধ্যে দেখা গেল 5,000টা এগ অন্য কোনো সাপ বা অন্য কোনো কেউ এসে খেয়ে নিল, অনেক ডিম মানে অনেক বাচ্চা মনে করো, বা ডিম মানে ফার্টিলাইজড এগ গুলো মনে করো বৃষ্টিতে জলে ভেসে এদিক ওদিক চলে নষ্ট হয়ে গেল। সো টু ইনক্রিজ দ্য চান্স অফ সার্ভাইভাল দে প্রডিউস আ লটস অফ গ্যামেটস, কথাটা বুঝলা? যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে ওরা অনেক গ্যামেট প্রডিউস করে, কারণ গ্যামেট মানে বাচ্চাগুলো কি অনেক কারণে মারা যেতে পারে। তো এর মধ্যে থেকে হয়তো 20টা কি 10টা হয়তো আলটিমেটলি বেঁচে থাকে, 10টা 20টা 50টা হয়তো বেঁচে থাকে, কথাটা বুঝলা? তাও আবার ওরা ওদেরকে অনেকে খেয়ে নেয়। আলটিমেট পরের জেনারেশন যে ফার্টিলাইজ করবে দেখা গেলো এর মধ্যে থেকে মাত্র একটা বা দুটা বা মানে একটা থেকে চারটাই মাত্র বড় হলো, যারা আবার রিপ্রোডাকশন করবে। এই জন্য তো এবার আমাকে এবার বলো তো যে এই যে এগ গুলো যেটা মায়ের পেটের ভিতরে আছে, এই এগ গুলো ফার্টিলাইজড এগ না আনফার্টিলাইজড এগ? মানে এগুলো স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করা এগ নাকি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ না করা এগ? আনফার্টিলাইজড এগ, এগুলো হচ্ছে আনফার্টিলাইজড এগ, এখনো তো স্পার্ম এর সাথে ফিউশনই হয়নি। তাহলে আনফার্টিলাইজড এগ গুলোকে ফিমেল ফিশটা ছেড়ে দেয়। এই যে মাছের ডিমের যে বড়া খাও, ওগুলো আনফার্টিলাইজড এগ। ওগুলো আনফার্টিলাইজড এগ। হ্যাঁ বলো। যদি তোমার সারা বেশি খেলে থাকবে বাচ্চাটা মানে এই বাচ্চার সাথে মরে ডাইজেস্ট হয়ে মরে যাবে না? তাহলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন কি? দেখো। হ্যাঁ, না,
হিউম্যানের ইয়ে করে আর্টিফিশিয়ালি এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে টেস্ট টিউব বেবি হ্যাঁ না ফার্টিলাইজেশনটা এক্সটার্নাল হয় কিন্তু পরে ওই মানে এমব্রায়োটাকে কিন্তু মায়ের পেটের ইউটেরাসের মধ্যে গিয়ে ইমপ্ল্যান্ট করা হয় না না এক্সটার্নাল ফার্টিলাইজেশন ওইটা এক্সটার্নাল আর্টিফিশিয়াল তাহলে the fertilization which occurs outside the female body is called external fertilization কারা করে অ্যাম্ফিবিয়ান এর মধ্যে ফ্রগ টোড এরা করে আর ফিশ করে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও ঠিক আছে ছুটি নাকি স্যার? না কেন যাও তোমাকে কি আটকে আচ্ছা এবার চলে আসো সেক্সুয়াল রিপ্রোডাকশনের অ্যাডভান্টেজ কি সেক্সুয়াল রিপ্রোডাকশনের অ্যাডভান্টেজ হচ্ছে দেখো প্রথমে আমি তোমাদেরকে বলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে তোমার নতুন যে অফস্প্রিংটা হলো ওটা প্রায় প্যারেন্টের মতনই আইডেন্টিক্যাল হয় বুঝতে পারছো কারণ একই জিন দিয়ে তৈরি হচ্ছে তো ধরে নাও একটা অ্যামিবা ডিভাইড হয়ে একটা অ্যামিবাই ডিভাইড হয়ে দুটো অ্যামিবা হয়ে গেল তাহলে কি এর মধ্যে কোনো চেঞ্জেস আসবে এর মধ্যে কোনো চেঞ্জেসই আসবে না সেখান থেকে আরো অনেক অ্যামিবা তৈরি হলো তো এরকম করে মনে করো একটা অ্যামিবার কলোনি তৈরি হলো এই একটা অ্যামিবার কলোনি তৈরি হলো সাপোজ একটা অ্যামিবার কলোনি তৈরি হচ্ছে এবার এই অ্যামিবা গুলো সবাই সেম কারণ এরা একই প্যারেন্ট থেকে হচ্ছে সবার মধ্যে একই জিন তো কোনো কারণে দেখা গেল ওয়াটারের টেম্পারেচার বেড়ে গেল ওয়াটারের টেম্পারেচার মনে করো বেড়ে গেল বা খুবই কমে গেল তাহলে এদের কারোর মধ্যেই ধরে নাও হাই টেম্পারেচার টলারেট করার জিনটা নেই তাহলে গোটা পপুলেশনটাই কি হবে একবারে নষ্ট হয়ে যাবে কারণ এখানে কোনো ভেরিয়েশন নাই সবাই একই রকম তাহলে এখানে দেখো যে কি বলেছে যে জেনেটিক ভেরিয়েশন ইজ নট পসিবল এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কারণ এটাতে কোনো ইভলিউশন হচ্ছে না মানে কোনো চেঞ্জেস হচ্ছে না নতুন কোনো অর্গানিজম তৈরি হচ্ছে না কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা ভ্যারাইটি হচ্ছে তোমার এখানে জেনেটিক ভেরিয়েশন আসে সেক্সুয়াল রিপ্রোডাকশনে যে গ্রেটার ভ্যারাইটি ইন পপুলেশন যেমন হিউম্যানের কথাই ভাবো হিউম্যানরা সেক্সুয়ালি রিপ্রোডিউস করার জন্য আমরা সবাই সবার থেকে আলাদা তাই কি না এবার ধরা হলো যে কোনো কারণে একটা ন্যাচারাল ডিজাস্টার হলো সে করোনা হলো করোনা ভাইরাস তো সবাই যদি সেম হতাম তাহলে সবাই মরে যেতাম কিন্তু সবাই মরেনি আমাদের কারো বডির মধ্যে ওই করোনা ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করার জিন আছে আর যাদের নেই তারা মারা গেছে তাহলে যারা বেঁচে থাকলো তারা মোর স্ট্রং তাই না তাহলে এটা কি ক্যান অ্যাডাপ্ট মোর কুইকলি টু চেঞ্জ ইন ইটস সারাউন্ডিংস মানে আশেপাশে কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জ যদি হয় সে টেম্পারেচার বেড়ে যাক টেম্পারেচার কমে যাক বা যাই হোক না কেন তাহলে এটা কি একটা ইন্ডিভিজুয়াল মানে একটা স্পিসিসকে বেঁচে থাকতে হেল্প করে ভেরিয়েশন খুব ইম্পর্টেন্ট আমি এটা আগেও বলেছিলাম ভেরিয়েশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো দিস ইজ বিকজ দেয়ার ইজ অলওয়েজ লাইকলি টু বি সাম ইন্ডিভিজুয়াল হুইচ আর মোর সুইটেড মানে কেউ না কেউ বেঁচে থাকবেই যে ওই এনভায়রনমেন্টে মানে চেঞ্জড এনভায়রনমেন্টটাতে ও সুইটেড মানে কি বেঁচে থাকার ক্যাপাবিলিটি আছে তাহলে ওর পরের জেনারেশনও স্ট্রং হবে নাকি না এরকম একটা ব্যাপার হচ্ছে যে গ্রেটার ভ্যারাইটি আর দুই নম্বর কি ধরো নাও এপস এপের কথা ভাবো মিলিয়নস অফ ইয়ার্স আগে এপস এর কথা ভাবো যখন মানুষ ছিল না তোমার কি গরিলার মতো দেখতে যে এপস যেখান থেকে মানুষ এসছে তো ওই এপস সেক্সুয়ালি রিপ্রোডিউস করতো এবার এপস এর বাচ্চাটা একটু আলাদা সে এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন করলো তার বাচ্চাটা একটু আলাদা এরকম পাল্টাতে এপস থেকে হিউম্যান চলে আসলো ও হিউম্যানরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে মিলিয়নস অফ ইয়ার্স পরে হিউম্যান থেকেও আর একটা নতুন স্পিসিস বের হয়ে যাবে বুঝতে পারলাম এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে ইভলিউশন অরিজিন অফ নিউ স্পিসিস এই যে ভ্যারিয়েশনের জন্য যে একটু একটু করে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ গুলো জেনারেশন ওয়াইজ জেনারেশন যেতে 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 এমন একটা নতুন স্পিসিস তৈরি হয়ে গেল
তাহলে এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের 2 নম্বর অ্যাডভান্টেজ, যে এখানে নতুন স্পিসিস তৈরি হওয়ার একটা স্কোপ থাকে, এখানে নতুন স্পিসিস তৈরি হওয়ার একটা স্কোপ থাকে। এবার চলে আসো যে স্যার সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিএনএ এর অ্যামাউন্ট বা ক্রোমোজোম নাম্বার কেন ডবল হয়ে যাচ্ছে না? Why the amount of DNA does not get double during sexual reproduction? কারণ এখানে দুটো সেল ফিউশন হচ্ছে, তাহলে দুজনের ক্রোমোজোম যদি একসাথে লেগে যায় তাহলে তো ডিএনএ এর অ্যামাউন্ট ডবল হয়ে যাওয়ার কথা। ডিএনএ তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, একটা মেল হিউম্যানের কথা বলি আর একটা ফিমেল, একটা মেল আর একটা ফিমেল, মেলের মানে মানে হিউম্যানের মধ্যে নর্মাল ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46টা ক্রোমোজোম থাকে, হিউম্যানের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে। এবার মেল কি দিচ্ছে? মেল দিচ্ছে হচ্ছে একটা গ্যামেট মানে স্পার্ম, মেল দিচ্ছে হচ্ছে গ্যামেট মানে হচ্ছে স্পার্ম। এটা স্পার্ম দিল, ঠিক। ফিমেল একটা গ্যামেট দিচ্ছে যেটা হচ্ছে ওভাম, ফিমেল একটা গ্যামেট দিচ্ছে যেটা হচ্ছে ওভাম। এবারে স্পার্ম আর ওভামের ফিউশনে তৈরি হচ্ছে জাইগোট, স্পার্ম আর ওভামের ফিউশনে তৈরি হচ্ছে কি? জাইগোট। সেই জাইগোট থেকে তৈরি হবে একটা এমব্রায়ো, আর এমব্রায়ো থেকে তৈরি হবে ফিটাস, ফিটাস থেকে তৈরি হবে একটা বেবি, ফুললি গ্রোন বেবি, যার গিভ বার্থ হবে, যার বার্থ হবে। এবার এক্সপেকটেশন কি যে বাবা আর মায়ের মধ্যে 46টা করে ক্রোমোজোম, তাহলে বাচ্চাটার মধ্যেও 46টা ক্রোমোজোম থাকার কথা, হ্যাঁ কি না? এইবার ধরে নাও এটা হচ্ছে মেলের একটা সেল, এর মধ্যে 46টা ক্রোমোজোম আছে, এর মধ্যে 46টা ক্রোমোজোম আছে। এবার ক্রোমোজোম এরকম দেখতে হয়। এবার ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, এরকম 46টা ক্রোমোজোম আছে। তো সবগুলো ক্রোমোজোমের মধ্যে যত ডিএনএ আছে সবগুলো মিলিয়ে আমি ধরে নিলাম 2 গ্রাম ডিএনএ আছে, 2 গ্রাম। ধরে নাও ফিমেলের মধ্যেও 46টা ক্রোমোজোমের মধ্যে সব ক্রোমোজোম গুলো মিলে 2 গ্রাম ডিএনএ আছে, কথার কথা 2 গ্রাম ডিএনএ আছে। তাহলে বাচ্চাটার মধ্যেও 46টা যদি ক্রোমোজোম থাকে তাহলে ওর মধ্যেও 2 গ্রাম ডিএনএ থাকবে। ওর মধ্যেও তোমার 2 গ্রাম ডিএনএ থাকার কথা। মন দিয়ে শুনো, এগুলো কনসেপচুয়াল। 2 গ্রাম ডিএনএ তোমার বাচ্চাটার মধ্যেই থাকার কথা। এবার কেন স্যার তোমার মেল যে গ্যামেটটা দিচ্ছে স্পার্ম, ফিমেল গ্যামেট দিচ্ছে ওভাম, তাহলে 2 গ্রাম 2 গ্রাম মিলে 4 গ্রাম, বা 46 প্লাস 46 মিলে 92 হয়ে যাওয়ার কথা? কেন ক্রোমোসোমের নাম্বার বা ডিএনএ নাম্বার কেন ডবল হয়ে যাচ্ছে না? তার কারণ হচ্ছে স্পার্মের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে না, হাফ নাম্বার অফ ক্রোমোজোম থাকে 23। ওভামের মধ্যেও 46টা না, 23টা ক্রোমোজোম থাকে। তাহলে জাইগোটের মধ্যে যখন 23 যখন আবার অ্যাড হচ্ছে তখন 23 + 23 মিলে আবার 46ই হচ্ছে। এমব্রায়োর মধ্যেও 46ই হচ্ছে, ফিটাসের মধ্যেও 46ই হচ্ছে, বেবির মধ্যেও 46টাই ক্রোমোজোম থাকছে। মানে এখানে আসলে 1 গ্রাম ডিএনএ, কথার কথা বুঝলা? 1 গ্রাম ডিএনএ, তাহলে 1 গ্রাম প্লাস 1 গ্রাম মিলে আবার 2 গ্রামই হয়ে যাচ্ছে। ডিএনএ নাম্বার কখনো, ডিএনএ এর অ্যামাউন্ট কখনো ডবল হয় না, কারণ গ্যামেটের মধ্যে তার হাফ অ্যামাউন্ট অফ ডিএনএ থাকে, হ্যাপ্লয়েড। এগুলো হচ্ছে, এবার 46 এর কনসেপ্টটা এরকম ভাবে ভালোভাবে বুঝবা। একই ক্রোমোজোম দুবার করে থাকে, 1 নাম্বার ক্রোমোজোম দুটা, 2 নাম্বার ক্রোমোজোম দুটা, মেলের ক্ষেত্রে বা ফিমেলের ক্ষেত্রে একই ব্যাপার। 3 নাম্বার ক্রোমোজোম দুটা, এরকম করে ডট 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 23 নাম্বার ক্রোমোজোমও দুটা,
23 নাম্বার ক্রোমোজোমও দুটা, তাই প্রতিটা সেট, তার মানে এক নাম্বার থেকে 23 নাম্বার সেট, এক সেট, সেট তোমরা করেছো, সেটকে কি দিয়ে ডিনোট করে, এন দিয়ে, কিন্তু এখানে কয় সেট আছে, দুই সেট, তাহলে 2n। কি বুঝলা? ফিমেলের ক্ষেত্রেও তাই, মেলের ক্ষেত্রেও 46টা ক্রোমোজোম, ফিমেলের ক্ষেত্রেও 46টা ক্রোমোজোম, কিন্তু একই ক্রোমোজোম দুবার করে থাকে। কিন্তু মেল যখন স্পার্ম বানাচ্ছে, ক্রোমোজোম গুলো একটা একটা করে হয়, এক নাম্বার ক্রোমোজোম একটা, দুই নাম্বার ক্রোমোজোম একটা, ডট 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 23 নাম্বার ক্রোমোজোম একটা, তাহলে কয় সেট ক্রোমোজোম হলো, এক সেট ক্রোমোজোম, তার মানে একটাই এন। বুঝলা? ওভামের মধ্যেও এক নাম্বার ক্রোমোজোম একটা, দুই নাম্বার ক্রোমোজোম একটা, ডট 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 23 নাম্বার ক্রোমোজোম একটা, তাহলে কয় সেট হলো, এক সেট ক্রোমোজোম হলো, মানে এন। তাহলে ওইদিকে বাবা যে ডিপ্লয়েড মানে 2n, মা যে ডিপ্লয়েড মানে 2n, কিন্তু ওদের গ্যামেট গুলো কি হ্যাপ্লয়েড মানে n। এই n প্লাস n যখন মিলছে, তার মানে এই যে বাবার থেকে এক নম্বর ক্রোমোজোম একটা আসলো, মায়ের থেকে এক নম্বর ক্রোমোজোম একটা আসলো, বাবার থেকে দুই নম্বর ক্রোমোজোম একটা আসলো, মায়ের থেকে দুই নম্বর ক্রোমোজোম একটা আসলো, ডট 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 23 নাম্বার ক্রোমোজোম বাবার থেকে একটা আসলো থ্রু স্পার্ম, আর 23 নাম্বার ক্রোমোজোম মায়ের থেকে একটা আসলো থ্রু ওভাম। ঠিক যেরকম আহ, মানে এক নম্বর ক্রোমোজোম দুটা, দুই নম্বর ক্রোমোজোম দুটা, 23 নম্বর ক্রোমোজোম দুটা, যেটা এখানে দেখা যাচ্ছিল, তাই না, বাবা মার মধ্যে যে রকম অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছিল, ওটাই আবার রিটেইন হয়ে গেল। বুঝলা তো? তাহলে এরকম ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল হওয়ার সময় কোন সেল ডিভিশন হয়, কোন সেল ডিভিশন হয়, মিওসিস সেল ডিভিশন হয়। মিওসিস রিডাকশনাল ডিভিশন, রিডিউস হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, রিডাকশনাল ডিভিশন। আচ্ছা এবার বলো তো, জাইগোট থেকে এমব্রয়, জাইগোটের মধ্যেও 46, এমব্রয়ের মধ্যেও 46, ফিটাসের মধ্যেও 46, বেবির মধ্যেও 46, তাহলে এখান থেকে এখানে কোন সেল ডিভিশন হচ্ছে বলো, মাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশনে কোনো ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয় না। মাইটোসিস কখন হচ্ছে, যখন গ্রোথ হচ্ছে, গ্রোথ, গ্রোথের সময় মাইটোসিস হচ্ছে, ক্লাস 9-এ ছিল এটা। মাইটোসিসের ইয়ে কি, তোমার পারপাস কি, গ্রোথ, রিপেয়ার, রিপ্লেসমেন্ট, তাহলে এটা মাইটোসিস হচ্ছে গ্রোথের সময় হচ্ছে, কিন্তু মিওসিস কখন হচ্ছে, গ্যামেট ফর্মেশনের সময় হচ্ছে, গ্যামেট ফর্মেশনের সময়, গ্যামেট ফর্মেশনের সময় হচ্ছে। তো গ্যামেট ফর্মেশনের সময় ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল হয়। স্যার আমাদের কি, মানে মানুষের কি যে কোনো সেল ডিপ্লয়েড সেল থেকে গ্যামেট হবে, চুলের সেল, স্টমাকের সেল, নাকের সেল, চোখের সেল থেকে গ্যামেট মানে স্পার্ম বা ওভাম হয়ে যাবে? নো, এগুলোর জন্য আলাদা স্পেশাল সেল থাকে, যেটাকে বলে স্পার্ম তৈরি হওয়ার সেল, মানে মাদার সেলকে বলে স্পার্ম মাদার সেল, স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু ওখান থেকে যখন স্পার্ম হয় মিওসিস হয়ে ওটা হয় হ্যাপ্লয়েড। সেরকমই ওভাম যে মাদার সেল থেকে তৈরি হয় ওগুলোর নাম হচ্ছে উগোনিয়া। উগোনিয়া হচ্ছে ডিপ্লয়েড, উগোনিয়া ডিপ্লয়েড, কিন্তু ওখান থেকে ওভাম তৈরি যখন হয় তখন ওটা হ্যাপ্লয়েড। কি বুঝতে পারলাম? তো এই কারণে হচ্ছে তোমার মেল গেমে তোমার ডিএনএ এর অ্যামাউন্ট বা ক্রোমোসোমের নাম্বার চেঞ্জ হয় না বা ডাবল হয় না, চেঞ্জ হয় না বা ডাবল হয় না। এখান থেকে দেখো, তোমার এইখান থেকে ব্র্যাকেট করো, the gametes are special type of cells called reproductive cells which contain only half the amount of DNA or half number of chromosome as compared to the normal body cells of an organism। তো এখান থেকে এত অবধি গোটাটাই পড়বা, এখান থেকে এত অবধি, যখন 23 + 23 মানে আবার 46ই হয়ে যাচ্ছে। হুম। এইবার একটা জিনিস বলি, আমি তোমাকে এখানে জাইগোটটা যে বললাম, এই যে জাইগোটটা যে বললাম, যেখানে একটা এক নাম্বার ক্রোমোজোম পাচ্ছে বাবার থেকে, আর একটা এক নাম্বার পাচ্ছে মায়ের থেকে, একটা দুই নাম্বার পাচ্ছে বাবার থেকে, একটা মায়ের থেকে। তো এর বাবার মানে মেলটার মধ্যে একই ক্রোমোজোম দুবার করে কেন, এক নাম্বার ক্রোমোজোম দুটা, দু নাম্বার ক্রোমোজোম দুটা কেন? কারণ এ আবার একটা এক নাম্বার পেয়েছে ওর বাবার থেকে, আর একটা এক নাম্বার পেয়েছে ওর মায়ের থেকে। বুঝলা কথাটা? আর একটা দুই নাম্বার পেয়েছে ও ওর বাবার থেকে, আর একটা পেয়েছে ও ওর মায়ের থেকে, মানে গ্র্যান্ড প্যারেন্টস থেকে পেয়েছে। ব্যাপারটা, জিনিসটা এরকম হয়। এই জন্য প্রতিটা ক্রোমোজোম দুটা দুটা করে থাকে। তাহলে স্যার তোমরা জিন জানো, জিন, ধরো না এক নাম্বার ক্রোমোজোমে হাইটের জিন আছে, হাইট,
হাইটের জিন এইটা দিয়ে না, আমি এই জাইগোটটা দিয়ে বুঝাই, জাইগোটটা দিয়ে বুঝাই। ধরে নাও জাইগোটের 1 নম্বর ক্রোমোজোমে হাইটের জিন আছে, হাইট। তাহলে বাবার থেকেও একটা হাইটের জিন পাচ্ছে, আবার মায়ের থেকেও একটা হাইটের জিন পাচ্ছে। তো কার হাইটটা পাবে, বাবার হাইটটা পাবে না মার হাইটটা পাবে? ওটা পরের চ্যাপ্টারে পড়বা, জেনেটিক্সে পড়বা, যেটা ডমিনেন্ট সেই হাইটটা পাবে। হুম। এরকম ক্রোমোজোম গুলোর মধ্যে জিন আছে, প্রতিটা জিন দুটা দুটা করে থাকে আমাদের বডি। বাবার থেকে একটা জিন, মায়ের থেকে একটা জিন। স্কিন কালারের জিন বাবার থেকে, মায়ের থেকেও স্কিন কালারের জিন, হেয়ার কালারের জিন, সব। হুম। যদি আমি সিম্পল ওয়েতে বলি, যদি মিক্স না হয়, যদি বলি, তাহলে যেটা ডমিনেন্ট সেটা হবে, যেটা রিসেসিভ সেটা হবে না। রিসেসিভ মানে যেটা লুকিয়ে থাকবে। মনে করো মনে করো বাবার হাইটটা পেলো, তার মানে বাবার জিনটা এক্সপ্রেস হলো, মায়ের জিনটা যে নেই তা না, মায়ের জিনটা আছে কিন্তু এই সাপ্রেস হয়ে আছে। দেখা গেল ওটা তোমার পরের জেনারেশনে ওই জিনটা অ্যাক্টিভ হয়ে গেল, তখন ওর ওর হাইটটা তোমার মতো হবে না, তোমার মায়ের মতো হবে, এরকম ব্যাপার। তো এই হচ্ছে গল্প। তো রিপ্রোডাকশন কিভাবে হয়, হাউ রিপ্রোডাকশন টেক প্লেস, এটা স্টেপ বাই স্টেপ পড়তে হবে। যে মেল মেল প্যারেন্ট মেল গ্যামেট বানায়, তারপরে হচ্ছে এইদিকে যেটাকে স্পার্ম বলে, ফিমেল গ্যামেট বানায় যেটাকে ওভাম বলে। ওভামটা স্পার্মের থেকে অনেক বড় হয়, সব লেখা আছে। তারপরে স্পার্ম ওভামের মধ্যে ঢুকে যায়, এন্টারস ইনটু ওভাম, যেটাকে ফার্টিলাইজেশন বলে, যেটা থেকে জাইগোট হয়। এই জাইগোটটাই তারপরে গ্রোথ হয়, ডিভাইড এগেইন, তখন ওইটা হয়ে যায় এমব্রায়ো, এমব্রায়ো থেকে হয়ে যায় একটা ফুললি ফর্ম নিউ বেবি। তাহলে এখান থেকে এত অব্দি স্টেপ বাই স্টেপ, যে একদম প্ল্যান্টের মতনই এখানে লেখা আছে। বল। হুম, 10টা। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে পিউবার্টি। পিউবার্টি আর অ্যাডোলেসেন্স। দেখবা এখন ঠিক আহ, মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 10-12 বছর বয়স থেকে, কোথায় গেল, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 10-12 বছর বয়স থেকে, হ্যাঁ এই তো, মেয়েদের ক্ষেত্রে 10-12 বছর বয়স থেকে, আর ছেলেদের ক্ষেত্রে 13-14 বছর বয়স থেকে। 13-14 বছর বয়স থেকে মানে যখন মোটামুটি ছেলেরা 6-7-এ পড়ে, হুম, আর মেয়েরা যখন 4-5-এ পড়ে, তখন থেকেই দেখবা যে বডির মধ্যে কিছু চেঞ্জেস আসতে শুরু করছে। হুম, হাইট বাড়ছে, গলার ভয়েস পাল্টাচ্ছে, তাই কি না? মেমারি গ্ল্যান্ড, ওর মেয়েদের ক্ষেত্রে যে ব্রেস্ট মেমারি গ্ল্যান্ড ওটা ডেভেলপ করছে। তারপরে ছেলেদের শোল্ডার চওড়া হচ্ছে, মাসকুলার বডি হচ্ছে, মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, নিজের একটা পার্সোনালিটি আসতে শুরু করে, নিজের ডিসিশন নেওয়ার একটা মানে ন্যাক, নিজের আমার ডিসিশন আমি নিজেই নেব, এইরকম ধরনের মেন্টালিটি আসতে শুরু করে। অনেক সময় হয় কি যে উই ওয়ান্ট সোশ্যাল রিকগনিশন, যে আমাকে সবাই রিকগনাইজ করুক, আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করুক, এই ধরনের ম্যাচুরিটি যাকে বলে, ম্যাচুরিটি আসতে শুরু করে ব্যাপারটা, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ম্যাচুরিটি। ছোটবেলায় দেখবা ছেলেদের গলার ভয়েস মেয়েদের গলার ভয়েস দুটাই প্রায় সেম হয়, একদম ছোট ছোট বাচ্চাদের দেখবা কোনটা ছেলে কোনটা মেয়ে, ছেলেদেরকেও মেয়ে বানায় সাজায় দেয়, থাকি না, মারা করে অনেক সময়, মেয়েদেরকে আবার কৃষ্ণ ঠাকুর বানায় দেয়, ছেলে সাজায় দেয়, বোঝা যায় না মতো। ঠিক আছে, তো এই যে চেঞ্জ, চেঞ্জ গুলোকে বলে পিউবার্টি, আর টাইমটাকে বলে অ্যাডোলেসেন্স। বুঝো কিন্তু, টাইমটাকে বলে, সরি নাকি না উল্টা বললাম, হ্যাঁ। এই যে দেখো, অ্যাডোলেসেন্স এর ডেফিনেশন তোমাকে ব্র্যাকেট করতে হবে, মানে অ্যাডোলেসেন্স এর ডেফিনেশনটা দেওয়া নাই মনে হয় না, অ্যাডোলেসেন্স এর ডেফিনেশনটা দেওয়া আছে নিচে। আচ্ছা, এমনি অ্যাডোলেসেন্স এখান থেকে এত অব্দি পড়ে রাখবা, অ্যাডোলেসেন্স এর ডেফিনেশন এমন কোনো কঠিন না, নিজেরাও বানিয়ে বলতে পারবা, যে a time of rapid growth and body changes starts in early teens, which makes the boy and the girl appear different and also behave differently. These changes start earlier in girls than in boys. We call the time between childhood and adulthood adolescence. টাইমটাকে বলে, এই যে টাইম, মনে রেখো কিন্তু ব্যাপার আছে এখানে, টাইম চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মাঝখানে যে টাইমটা, ওটাকে অ্যাডোলেসেন্স বলে, টাইমটাকে অ্যাডোলেসেন্স বলে। তো
এইবার ব্যাপারটা হচ্ছে যে আর যেই এজে, যেই এজ ওটা টাইম আর এটা এজ, যে এজে যে কিছু হরমোন সিক্রিট হয়, সেক্স হরমোনস, আর গ্যামেট তৈরি হওয়া শুরু করে, মানে ছেলেরা স্পার্ম তৈরি করতে শুরু করে, মেয়েরা ওভাম তৈরি করতে শুরু করে, ঠিক আছে, ওই মানে কি সেক্সুয়ালি ম্যাচিওর হতে শুরু করে, মানে রিপ্রোডাকশনের এবিলিটিটা আসতে শুরু করে, ওই এজটাকে পিউবার্টি বলে। তো ছেলেদের ক্ষেত্রে এই যারা জায়গাগুলো মার্ক করো, ছেলেদের ক্ষেত্রে পিউবার্টিটা একটু লেটে আসে, 13 to 14 ইয়ার্স এজে আসে। আর মেয়েদের ক্ষেত্রে পিউবার্টি অর অ্যাডোলেসেন্স একটু আগে আসে, 10 থেকে 12 ইয়ার্স বছর বয়সে আসে। এবার অ্যাডোলেসেন্স আসলে কি হয়, যে মেল যে রিপ্রোডাক্টিভ অর্গান মানে টেস্টিস, এটা স্পার্ম প্রডিউস করতে শুরু করে। আর ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গান হয় মানে ওভারি, ওভারি ফিমেল গ্যামেট আর ওভাম তৈরি করতে শুরু করে। আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে টেস্টিস আর ওভারি ফিমেল যেটা সেটা পড়বো আমরা ডিটেলে। তো টেস্টিস একটা হরমোন তৈরি করে, ছেলেদের ক্ষেত্রে বলছি, টেস্টিস একটা হরমোন তৈরি করে যেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন আর ওভারি দুটো হরমোন প্রডিউস করে, একটার নাম ইস্ট্রোজেন আর একটার নাম প্রোজেস্টেরন। এই হরমোনগুলোই এই চেঞ্জের কারণ, এই হরমোনগুলোই এই চেঞ্জের কারণ। তো এই চেঞ্জ গুলোকে বলে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। কি বলে? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। এই যে গলার ভয়েস পাল্টে যাওয়া, বডির চেঞ্জ হওয়া, এগুলোকে সেকেন্ডারি বলে, প্রাইমারি না। প্রাইমারি চেঞ্জ হচ্ছে টেস্টিস আর ওভারি মানে মেল রিপ্রোডাক্টিভ অর্গান আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ম্যাচুরিটি আসা। এই যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান মানে টেস্টিস, আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান মানে হচ্ছে ওভারি। এই যে ওভারির ম্যাচুরেশন আর টেস্টিসের ম্যাচুরেশনকে প্রাইমারি মানে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলে। বাদ বাকি যে বডির চেঞ্জ গুলো হচ্ছে, বিহেভিয়ারের যে চেঞ্জ গুলো হচ্ছে, ওগুলোকে সেকেন্ডারি মানে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলে। তো প্রথমে দেখে নিই ছেলেদের কি কি চেঞ্জেস আসে। ছেলেদের বয়েজ, হেয়ার গ্রোথ আন্ডার আর্মপিটস অ্যান্ড পিউবিক রিজিয়ন মানে জেনিটাল এরিয়াতে, ওইখানে হেয়ার তৈরি হতে শুরু করে। তারপরে দেখো আরো কোথায় কোথায় হেয়ার হয়, চেস্ট অ্যান্ড ফেস, মনে করো হচ্ছে মাস্টাচ বিয়ার্ড এগুলো হয়। তারপরে হচ্ছে বয়েজ বিকাম মোর মাস্কিউলার ডিউ টু ডেভেলপমেন্ট অফ মাসল। ভয়েস ডিপেন্ড হতে থাকে, এখন দেখবা ভয়েস মানে ক্র্যাক হতে শুরু করবে। চেস্ট আর শোল্ডার চওড়া হতে শুরু করে। পেনিস অ্যান্ড টেস্টিস বিকাম লার্জার। আর টেস্টিস কি তৈরি করতে শুরু করবে? স্পার্ম তৈরি করতে শুরু করবে, স্পার্ম তৈরি করতে শুরু করবে। ফিলিংস অ্যান্ড সেক্সুয়াল ড্রাইভ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডাল্টহুড বিগিনস। এগুলো আসে হচ্ছে তোমার ছেলেদের ক্ষেত্রে। কোন হরমোন হেল্প করে? হরমোনের নাম ভালো করে মনে রেখো, টেস্টোস্টেরন হরমোন, যেটা টেস্টিস থেকে তৈরি হয়। ও ছবিও দিচ্ছে না একেবারে, হর্নিং ছেলেটাকে দেবো এবারে, এরকম করে এসছে। এই ছবিটা আমার বেকার লাগে, কেন যে দিছে এই ছবিটা? হ্যাঁ, এইরকম ছবি দেওয়া কি এরকম মনে হচ্ছে যেন একেবারে রেডি টু গো এখন। এবার দেখো যে গার্লসদের ক্ষেত্রে কি কি চেঞ্জেস আসে। যা গার্লসদেরও কিছু কিছু জায়গায় হেয়ার গ্রোথ হয়, আন্ডার আর্মপিট পিউবিক রিজিয়ন। তারপরে মেমারি গ্ল্যান্ড আর ব্রেস্ট ডেভেলপ করতে শুরু করে। হিপস, হিপস ব্রডেন হতে শুরু করে। আচ্ছা, আর একটা জিনিস তোমার, হ্যাঁ, এক্সট্রা ফ্যাট ইজ ডিপোজিটেড ইন ভেরিয়াস পার্ট লাইক হিপস এন্ড থাই। তারপরে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তোমাদেরকে পড়াবো, ফ্যালোপিয়ান টিউব এগুলো ফিমেলের ভিতরে আছে, পরে জানতে পারবো। ইউটেরাস, ভ্যাজাইনা, এগুলোর ডেভেলপমেন্ট হতে শুরু করে। ওভারি যেটা মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এগ তৈরি করতে শুরু করে। আর মেয়েদের হচ্ছে মান্থলি পিরিয়ডস মানে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়। মেনস্ট্রুয়েশন আমি তোমাদেরকে পড়াবো। একটা হচ্ছে মানে এগটা যদি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ না হয়, তাহলে ব্লাড ফ্লো সমেত এই আনফার্টিলাইজড এগটা বের হয়ে আসে, ওটাকে মেনস্ট্রুয়েশন বলে, ওইটা শুরু হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো ফিলিংস অ্যান্ড সেক্সুয়াল ড্রাইভ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডাল্টহুড, এগুলো আসে হচ্ছে তোমার ফিমেলদের মধ্যে। কোন হরমোন? ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোন, এগুলো হচ্ছে তোমার চলে আসে। তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো। এর পরের দিন আমরা মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ে ফার্টিলাইজেশনে